ওয়েব ডিজাইন পরিচিত এবং HTML। তো আমি তোমাদের 1-2 মিনিট সময় নিচ্ছি, তোমরা লাইভটা দ্রুত শেয়ার করে দাও এবং আরও 2-1 পার্টিসিপেন্ট আমাদের সাথে অ্যাড হোক, সবাই আমরা ক্লাসটা করি। ওকে, তোমরা দ্রুত শেয়ার করে দাও লাইভটা সবাই। আজকে ঝড়ের সাথে আমাদের ক্লাসটা হবে ঝড় ক্লাস, যে ক্লাসে এক ক্লাসে 25 মার্কস কমন থাকবে। আমি MCQ, CQ, ক নাম্বার নিয়ে আলোচনা করবো এখানে। দ্রুত সবাই লাইভটা শেয়ার করে দাও। সেই সাথে তোমরা কোথায় থেকে কে ক্লাস করতেছো, তোমাদের কলেজের নাম তোমরা একটু জানাবা আমাকে, ঠিক আছে? আমরা আর 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো। সাদ মাহমুদ লিখছেন সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন মেইন ক্লাস আমরা শুরু করতে যাই, ঠিক আছে? আমাদের ক্লাসটা ছিল আজকে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এক ক্লাসে আমরা 25 মার্কস কভার করবো। ওকে, তাহলে আমরা প্রথমে যদি ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে কথা বলি, প্রথমে আমাদের চিন্তা করব ওয়েবসাইট কি, ওয়েবসাইটের ভিতরে কি থাকে, তার ভিতরে কি থাকে, আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করবো। ওকে, তাহলে আমরা দেখেও প্রথমে হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে? আমি যদি বলি তোমাদের নাম, তোমাদের ঠিকানা, তোমাদের ফোন নাম্বার একটা পেজের মধ্যে লিখি, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট, জাস্ট পেজের মধ্যেই। ওকে, এই পেজটায় যদি আমি ওয়েবসাইটে রাখি তখন তাকে বলা হচ্ছে ওয়েব ডকুমেন্ট। তাহলে আমরা বলতে পারি যে ডকুমেন্ট, তারপর ওয়েব ডকুমেন্ট। এবার দেখো কতগুলো তথ্য বা উপাত্তের সমন্বয়কে কী বলা হচ্ছে? ডকুমেন্ট বলা হচ্ছে। তথ্য বা উপাত্তের সমন্বয়কে বলা হচ্ছে ডকুমেন্ট। ওকে, এই ডকুমেন্টটা মনে রাখবা। এই ডকুমেন্টটায় যখন আমরা ওয়েবসাইটে রাখবো তখন তার নাম হয় যে ওয়েব ডকুমেন্ট। এতটুকু মনে রাখবো, ডকুমেন্ট দেন ওয়েব ডকুমেন্ট। এই ওয়েব ডকুমেন্টগুলো যখন আমরা কোনো একটা পেজে রাখবো, ঠিক আছে, ওয়েবসাইটের, তখন হবে যে সেটা ওয়েব পেজ। ওকে, এই কতগুলো ওয়েব পেজ যখন আমরা এক জায়গায় করব তখন সেটা হয় যে ওয়েব সাইট। অর্থাৎ ডকুমেন্ট, ওয়েব ডকুমেন্ট, ওয়েব পেজ, দেন আসলে আমাদের কি ওয়েবসাইট, ঠিক আছে? এরপরে হচ্ছে একটা জিনিস মনে রাখবো যে ওয়েবসাইটটা কত সালে আবিষ্কার হয়, এখানে MCQর জন্য খুবই গুরুত্বপূর্ণ, 1991 সালে 6 আগস্ট, ঠিক আছে? আর ওয়েবসাইটের একটা ঠিকানাকে, একটা নির্দিষ্ট ঠিকানা আছে, এই ঠিকানাটা বলা আছে URL। URL পুরো হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, অথবা এটা এক এক জায়গায় একভাবে লেখা হয়, কিন্তু MCQর ক্ষেত্রে আসলে তোমরা ইউনিফর্মটা বেশি দিবা, ঠিক আছে? আগে ইউনিভার্সাল সার্বজনীন ব্যবহার করে হতো, কিন্তু বর্তমান ওয়েবসাইটগুলো এক একটা প্রতিষ্ঠান ভিত্তিক হয়ে যাওয়ার কারণে আমরা সব ওয়েবসাইট ভিজিবল আমাদের কাছে না। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা আছে সার্ভার কি। এই যে ওয়েবসাইটগুলো আমরা রাখবো, ঠিক আছে, কোথায় রাখবো, আমাদের যে তথ্যগুলো রাখবো, আমরা ভিডিও অডিওগুলো রাখি একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, এটাকে বলা হচ্ছে সার্ভার। তাহলে আমরা বলতে পারি কতগুলো ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে কি বলা হচ্ছে? সার্ভার বলা হচ্ছে। এই কয়টা জিনিস আমাদের জানতে হবে। ওকে, এরপরে আমরা একটু যাই, জাস্ট এগুলো ডকুমেন্ট, ওয়েব পেজ, ওয়েবসাইট, সার্ভার, এগুলো পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, ক নম্বরের জন্য আসতে পারে। এরপরে যে আমরা পরের স্লাইডে যাই, একটা ওয়েবসাইটের উপাদান কী কী থাকে। তোমরা যারা সবাই তো ম্যাক্সিমামই ফেসবুক চালাও, যারা এই মুহূর্তে লাইভে আসো সবাই জানো যে ফেসবুকে কী কী থাকে, ছবি থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, বিভিন্ন গ্রাফিক্স অ্যাভাটার থাকে, ঠিক আছে? তাহলে এইগুলোই হচ্ছে ওয়েবসাইটের মূলত উপাদান, যেমন ছবি। ওকে, যেমন হচ্ছে আমাদের এখানে আছে ছবি আছে, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ফাইল, তথ্য, এগুলো হচ্ছে ওয়েবসাইটের উপাদান। ওকে, এখন ওয়েবসাইটে যদি আমি বলি একটা ওয়েবসাইটের সুবিধা কী, এমন কেউ জানো না যে ওয়েবসাইটের সুবিধা কী। ওকে, তাহলে ওয়েবসাইটে যদি আমি সুবিধার কথা বলি, যে তোমরা তো অনেকেই জানো যে ওয়েবসাইটে কী করা হয়, তা আমি তার মধ্যে কয়েকটা তোমাদের বলে দিই, জাস্ট এক নজর পড়বা, এটা আজীবন মনে থাকবে। ওকে, সবাই জানো, জাস্ট এক নজর পড়বা, একটু দেখো, খুব কম সময়ে আমরা তথ্য খুঁজে পাই, ঠিক আছে? পরীক্ষার ফর্ম পূরণ করতে পারি, এতে সময় এবং আমাদের অর্থ বেঁচে যায়। আগে যেমন একটা ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে হলে ইউনিভার্সিটি যাইতে হতো, কিন্তু এখন তুমি ঘরে বসে তুমি যে কোনো ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারবা। এরপরে হচ্ছে ব্যবহারকারী সময় বেঁচে যাবে,
তারপরে আমরা সদ্য যে ঘটনাগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি আগে যেমন আমাদের পত্রিকার জন্য আমরা ওয়েট করতাম যে পরের দিনে পত্রিকা আসবে তো কী কী ঘটনা ঘটছে আমরা পড়তে পারবো, কিন্তু এখন জাস্ট সরাসরি লাইভে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আর এটা সম্ভব হচ্ছে কি ওয়েবসাইটের কারণে। ওকে, ঘরে বসে আমরা যে কোনো জিনিসের দেখো বাস, ট্রেন, এয়ার, লঞ্চ ইত্যাদি টিকিট কেনা যায়। ঘরে বসে আমরা যে কোনো জিনিস বা কোনো বিষয়ে কোর্স শিখতে পারি। তোমরা চাইলে যে কোনো কোর্স একদম তোমরা ঘরে বসে শিখতে পারবা। তারপর হচ্ছে ঘরে বসে অনলাইন থেকে তোমরা বই পড়তে পারবা, হোটেল বুকিং দেওয়া যায়, হসপিটালের আমাদের বুকিং দেওয়া যায়, খাবার অর্ডার করা যায়। এটা সবাই মোটামুটি পরিচিত, ফুড পান্ডা আমরা মোটামুটি সবাই খাবার অর্ডার করে থাকি। ওয়েবসাইটের যে সুবিধাগুলো আছে এক নজর পড়বা, একবার পড়বা একদম ক্লিয়ার হয়ে যাবে, আজীবন আর ভুলবা না। এরপরে দেখো আমাদের ওয়েবসাইট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ টিপস, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখো, ওয়েবসাইট ডিজাইনের অন্যতম প্রধান কাজ হচ্ছে লেআউট ডিজাইন করা। এই লেআউট ডিজাইন করার কথা যদি আমি বলি, ঠিক আছে, লেআউট ডিজাইন করা, লেআউট জিনিসটা কি? একটা ওয়েবসাইটে কোন জায়গায় তুমি কি কি রাখবা, কোন সিস্টেমে তৈরি করবা, ঠিক আছে, এই সিস্টেমটাকে বলছে লেআউট বলা হয়। আর এই যে সুইজারল্যান্ডে গবেষণা করে ডাব্লিউডাব্লিউটা তৈরি করা হয়েছে, এটা একটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ ওয়্যার ফ্রেম কি? যদি আমাকে কেউ বলে যে একটা ওয়েবসাইট তৈরি করার কথা, অথবা তোমরা যদি কেউ আমাকে বলো যে একটা ওয়েবসাইট তৈরি করার কথা, আমি বলবো তোমরা ওয়েবসাইটে কী ধরনের চাচ্ছ, মানে কেমন হবে। এখন তোমরা যে বলবা যে এখানে একটা লোগো থাকবে, এখানে হোম পেজ, এখানে হচ্ছে গ্যালারি, এখানে হচ্ছে লগ আউট, লগ ইন, একটা পেজ, এখানে একটা ব্যানার থাকবে। এই যে হাতে কলমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, ঠিক আছে, এই হাতে কলমে ওয়েবসাইট তৈরি করাকে বলা আছে ওয়্যার ফ্রেম। তাহলে হাতে কলমে বলতে এখানে কাগজে কলমে ওয়েবসাইট তৈরি ডিজাইন করাকে কী বলা আছে? ওয়্যার ফ্রেম। তাহলে মনে রাখবো যে কাগজে কলমে আমরা যে ডিজাইনটা করে থাকি, ফার্স্ট একটা লেআউট তৈরি করে থাকি, ঠিক আছে, এটাকে বলা আছে ওয়্যার ফ্রেম। এরপর দেখো, হোম পেজকে এক ধরনের সূচি বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হোম পেজকে কী বলা হচ্ছে? এক ধরনের সূচি। সূচিপত্রে মূলত কী থাকে বলতো? একটা বইয়ের যাবতীয় তথ্য আমাদের সূচিপত্রে থাকে। ঠিক আমরা একটা ওয়েবসাইটে যখন ফ্রন্ট পেজে ঢুকবো, ওখানে আমরা দেখতে পারবো যে কোথায় কী আছে না আছে, একটা ওয়েবসাইটের মধ্যে কী থাকবে না থাকবে সব কিছু আমাদের হোম পেজে আমরা পেয়ে যাব। এরপরে দেখো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে, এবার দেখো একটা ওয়েবসাইটে আমাদের দুইটা মূলত পার্ট আছে, একটা ব্যাক এন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে, একটা ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আমরা যা দেখতে পাই, ঠিক আছে, এই সাজানো গোছানো সামনের জিনিসগুলো, ইন্টারফেসটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলি। এর বাইরে যে ডেটাবেজ রাখি, আমরা ছবিগুলো রাখি ফেসবুকে নির্দিষ্ট একটা জায়গা যায়, যেমন প্রোফাইল পিকচার রাখবা, সবগুলো প্রোফাইল পিকচারের জায়গা যাবে। দেন তুমি কাভার ফটো রাখবা, কাভার ফটোর জায়গা যাবে। এই যে ভিতরে যে একটা র্যাক আকারে সাজানো থাকে, এইটা মূলত হচ্ছে ব্যাক এন্ডের কাজ, ঠিক আছে। এই যে ফ্রন্ট এন্ড, আমরা মেইন ফ্রন্ট এন্ডে কাজ করে আছে HTML ও CSS দিয়ে। আমরা আজকে HTML শিখবো। তোমাদের যেহেতু সিলেবাসে CSS নাই, তারপর আমি বলে দিই CSS আছে একটা ক্যাসকেডিং, CSS পূর্ণ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এখন যদি বলি একটা মানুষকে বিবেচনা করি, মানুষের কঙ্কালটা হচ্ছে এখানে HTML। আজকে আমরা কঙ্কাল তৈরি করা শিখবো, ঠিক আছে। এরপরে মানুষের নাক দেখতে কীরকম, গায়ের কালার কীরকম হবে, চুল কীরকম হবে, তার সৌন্দর্য কীরকম হবে, এই সব কিছু মূলত হচ্ছে CSS এর কাজ, ঠিক আছে। এরপরে দেখো যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে বা তৈরি করে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এবং যারা ব্যাক এন্ডের কাজ করে তাদেরকে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলা হয়। এবং ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড যারা দুইটা কাজ পারে, মানে তোমার ইন্টারফেসটাও করতে পারবে এবং ব্যাক এন্ডেরও কাজ করতে পারবে, তাদেরকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এটা এমসিকিউতে আসবে। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কি? যারা দুইটা কাজ করতে পারবে, ওকে। এবং এই যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ফ্রন্ট এন্ডের জন্য কী কী লাগবে বলতো? HTML CSS হইলে আমরা তৈরি করতে পারবো, কিন্তু ব্যাক এন্ডের জন্য আমাদের কী লাগবে? আমাদের প্রোগ্রামিং ভাষা লাগবে, সফটওয়্যার লাগবে, এগুলো লাগবে। একটু মনে রাখবা যে প্রোগ্রামিং ভাষা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে নাকি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করে, ওকে। এরপর আমরা পরে যাই, মোটামুটি এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ওয়েব পোর্টাল। এখন যদি বলি ওয়েব পোর্টাল এক ধরনের ওয়েবসাইট যেখানে কতগুলো আমাদের লিঙ্ক সুসজ্জিত থাকবে, অর্থাৎ কতগুলো ঠিকানা সুসজ্জিত থাকবে, এই যে লিঙ্কগুলো সাজানো থাকবে। যেমন বাংলাদেশের ওয়েবসাইটে তোমরা ঢুকলে দেখবে যে যতগুলো মিনিস্ট্রি আছে, যতগুলো বাংলাদেশের আমাদের যে অভ্যন্তরীণ যে মন্ত্রণালয় আছে, সবার ওয়েবসাইটের লিঙ্ক তুমি ওখানে পেয়ে যাবা। সারা বাংলাদেশের সব কিছু ওখানে আছে। মূলত আমাদের বাংলাদেশের ওয়েবসাইট আছে www. আমরা একটু পরে ওয়েবসাইটের এই প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব। এরপর দেখো ওয়েব ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন। অনেকে গুলাই ফেলে যে ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন মনে হয় এক জিনিস। আসলে না, ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন এক জিনিস না। যদি বলি ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের টুলস যার সাহায্যে কোনো ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করা যায়। মানে একটা ওয়েবসাইটে তুমি যদি ইন্টার করতে চাও, মানে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে কার সাহায্য নিতে হবে? ওয়েব ব্রাউজারের সাহায্য নিতে হবে। ওয়েব ব্রাউজারগুলো কি? যেমন গুগল, ক্রোম, অ্যান্ড্রয়েড, মজিলা ফায়ারফক্স,
তারপর হচ্ছে এখানে আছে ইন্টারনেট এক্সপ্লোর, ইউসি, আয়রন, অপেরা, সাফারি, এগুলোকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। জাস্ট আমি যদি বলি একটা রুমের কথা বলি, আমরা রুমে দরজা দিয়ে এন্ট্রি করব, দেন আমরা রুমে বিভিন্ন কাজ করতে পারি। এই যে এন্ট্রি করব, প্রবেশ করব, এই প্রবেশ করব আমরা ওয়েব ব্রাউজারের সাহায্যে। ওকে, এরপর আছে প্রবেশ করার পর আমরা যাবতীয় কাজ করব বা সমস্ত কিছুই করি না কেন সেগুলো আমাদের হবে সার্চ ইঞ্জিন। অর্থাৎ আমরা তথ্য যেখান থেকে খুঁজে বের করি, আমাদেরকে রেসপন্স করে একটা ওয়েবসাইট, যখন তথ্য রেসপন্স করে, ঠিক আছে, এই যে ওয়েব সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটের সকল ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। এইটা একটু মনে রাখবো যে প্রায় 1500 মতো সার্চ ইঞ্জিন আছে। যদি বলি সার্চ ইঞ্জিনগুলো কি, গুগল, ক্রোম কিন্তু সার্চ ইঞ্জিন না, গুগল সার্চ ইঞ্জিন, বাট ক্রোমটা না, ক্রোমটা হচ্ছে গুগলের একটা ব্রাউজার। তারপরে ইয়াহু, বিং, তারপরে এখানে আছে ডাক আছে, গো আছে, এগুলো পড়বা। এছাড়া বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে, ওই সার্চ ইঞ্জিন ছিল, এখন পর্যন্ত আছে, তারপরেও যদি আমরা এটা ইউজ করি না, অনেকে এরা নাম জানো, তোমরা কমেন্টে আমাকে এই নামটা জানাবো যে বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নামটা কি। ওকে, অনেকে সালাম দিছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই বলবা এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি তোমাদের একটা কাজ দিলাম যে বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, সেটার নাম কি, দেখি কে কে আমাদেরকে এই অ্যান্সারটা দিতে পারো। ততক্ষণ আমরা নেক্সটের দিকে যাই। এরপরে আসে ইউআরএল। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। একটু আগে আমি বললাম যে ইউনিফর্ম আর ইউনিভার্সের মধ্যে পার্থক্য কোন জায়গা আছে আমাদের, ঠিক আছে। দেখো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, আমি একটু আগে এটা বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। যদি পরীক্ষা আসে ইউআরএল কি, তাহলে লিখে দিবা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। আমি এখানে একটা ইউআরএল লিখছি, এর বিভিন্ন পার্ট নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, এখানে ছিল HTTP, তারপর হচ্ছে / আছে www.bangladesh.gov.bd। দেখো, এই যে HTTP, এটাকে বলা হচ্ছে প্রোটোকল। কি বলা হচ্ছে বলো তো? প্রোটোকল। আমি যদি বলি যে প্রোটোকল জিনিসটা কি, ধরো আমরা একটা জায়গায় যাব, কেউ তোমাকে বললো যে ওই জায়গাতে আমার একজন পরিচিত লোক আছে বা একটা প্রোটোকল আছে, তার মানে তুমি তথ্য আদান প্রদান করতে পারবা। এর পূর্ণরূপটা আমরা যদি বলি, HTTP এর পূর্ণরূপ হচ্ছে HTTP, ঠিক আছে। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটু খেয়াল করো, এইটা হচ্ছে ট্রান্সফার, মানে হচ্ছে আদান প্রদান। কি আদান প্রদান করে? টেক্সট, ঠিক আছে। আর হাইপার মানে সংযুক্ত করা। অর্থাৎ HTTP দ্বারা আমরা জাস্ট খালি কতগুলো টেক্সট আমরা কি করতে পারি? ট্রান্সফার করতে পারি। ধরো তুমি কাউকে একটা মেসেজ করলা, এই মেসেজটা হচ্ছে টেক্সট আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু যদি এখানে তুমি একটা কাউকে ফাইল ট্রান্সফার করো, তখন কি হবে? এই ফাইল ট্রান্সফার করার জন্য আমাদের আরেকটা ইউআরএল আছে, প্রোটোকল আছে, সেটা হচ্ছে FTP। এটা হচ্ছে ফাইল ট্রান্সফার, এদিকে আছে প্রোটোকল। তাহলে FTPর পূর্ণ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ধর তুমি এটা কোনো গেম ডাউনলোড করলা, ঠিক আছে, ওর একটা যে ফাইলটা পুরো আমরা ডাউনলোড করবো তখন আমাদের FTPতে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এটা। দেখো, HTTP পরে আমাদের এখানে একটা S থাকতে পারে, নাও পারে, ঠিক আছে। এই এসটাকে বলা হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে। যদি একটা ওয়েবসাইট সিকিউর হয় তাহলে তোমার এখানে S দেখবা, যদি সিকিউর না থাকে তাহলে দেখবা যে এখানে S নাই, ঠিক আছে। এরপরে আছে www.subdomain, ঠিক আছে। এই জায়গাতে আমরা সাবডোমেন লিখি। ধরো বাংলাদেশের আন্ডারে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা দিলাম যে ধরো কোনো একটা বাংলাদেশের আন্ডারে একটা নতুন কোনো একটা মন্ত্রণালয় খোলা হলো বা কোনো একটা কাজ করা হচ্ছে, তার জন্য একটা ওয়েবসাইট দরকার, কিন্তু আমাদের বাংলাদেশের আন্ডারে থাকবে, তখন আমরা এই জায়গায় আমরা সেই নামটা দিতে পারি। ওকে, কোনো প্রতিষ্ঠান হইতে পারে, যেন এডুকেশনাল একটা প্রতিষ্ঠান হইতে পারে, যে কোনো ক্ষেত্রে। এখন এখানে www পূর্ণরূপটা সবাই জানো, তোমরা সবাই কমেন্টে আমাকে লিখবা যে www পূর্ণরূপটা কী, ঠিক আছে। আমি দেখতে চাই www পূর্ণরূপটা কে জানো, এটা সবারই জানার কথা, সবাই একটু কমেন্টে জানাবা। ওকে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা এর আগে ছিল যে বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন ছিল, সেটার নাম কি। আর একটা কাজ হচ্ছে www এর পূর্ণরূপ কি, এটা আমাকে সবাই কমেন্টে জানাবা। ওকে, এরপরে আমরা আসি বাংলাদেশ। এটা আছে হোস্ট নেম বা ডোমেন নেম।
আমরা যে হোস্ট বলবো, একটা হোস্ট বলতে এখানে ব্যবহারকারী বোঝাইছে। কি বোঝাইছে? ব্যবহারকারী। আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই আমার প্রতিষ্ঠানের, আমি কি অন্য কারো প্রতিষ্ঠানের নাম দিব? কিন্তু কারো নাম দিব? অবশ্যই এই প্রতিষ্ঠানের নাম দিব। যেমন আমাদের এখানে ইউসিসির ওয়েবসাইট ইউসিসি, আমরা কি ইউসিসি ছাড়া অন্য কোনো কোচিংয়ের নাম দিব? অবশ্যই না। ঠিক আছে, আমাদের এই কোচিংয়ের নাম দিব। অর্থাৎ ব্যবহারকারী এখানে তার প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির নামে এখানে একটা নাম দিতে পারে। নামটা শর্ট হইতে পারে অথবা ফুল হইতে পারে। ওকে, এরপরে দেখো ডোমেন, এরপরে আসে আমাদের .gov, এটাকে হচ্ছে ডোমেন টাইপ। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, আসলে আমাদের ওয়েবসাইটটা কী টাইপের, এটা সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি প্রতিষ্ঠান, কোন টাইপের, তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে একটা ডোমেন টাইপ দিতে হবে। যেমন .gov, গভ মানে হচ্ছে গভর্নমেন্ট, মানে কি সরকারি প্রতিষ্ঠান। ওকে, যদি বলি এখানে .gov গভর্নমেন্ট, যদি বলি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাহলে হবে .com কমার্শিয়াল প্রতিষ্ঠান .com। এরপর যদি বলি এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান তাহলে EDU এডুকেশনাল। ঠিক আছে, তারপর যদি বলি কোনো সংস্থা, ঠিক আছে, অর্গানাইজেশন ORG অর্গানাইজেশন। ওকে, এই যে আমরা ওয়েবসাইটগুলো তৈরি করতেছি এগুলো জাস্ট আমরা দিচ্ছি। এরপর আর্মিদের প্রতিষ্ঠান হইলে দেখবো যে সবগুলোতে আছে মিলিটারি, MIL মিলিটারি। এছাড়া আরেকটা জিনিস আছে, ইন্টারন্যাশনাল ভিত্তিক কোনো ওয়েবসাইট হইলে, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক হইলে যে প্রতিষ্ঠানটা হয় তার ওয়েবসাইটে হবে কি INT। আরেকটা কথা আছে ইন্টারনেট ভিত্তিক, ইন্টারনেট ভিত্তিক মানে আছে নেটওয়ার্ক থেকে আসছে আমাদের নেট, NET নেট। এই দুটো একটু মনে রাখবা। INT মানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, আর .net মানে হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক। তোমরা দেখবো যে অনেক জায়গায় যে ব্রডব্যান্ডগুলো ইউজ করো তাদের যে একটা ওয়েবসাইট দেয় যে .net, ঠিক আছে, ওখানে দেখবো যে পাশে .net লেখা আছে। এই ছিল আমাদের এগুলো ছাড়া আরও আমাদের কিছু আমাদের ডোমেন টাইপ আছে, যেমন .info .medicine .home বিভিন্ন প্রকার আছে। ঠিক আছে, .ai, তার মধ্যে এগুলোকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেন। যদি বলা হয় টপ লেভেল ডোমেন কোনগুলো, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন, এগুলোকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেন। ওকে, এরপর মোটামুটি এরপর আমাদের আরেকটা পার্ট থাকলো এই যে .bd মানে হচ্ছে লোকেশন, কোন লোকেশনের উপর ভিত্তি করে তুমি ওয়েবসাইটটা তৈরি করবা। বিডি বাংলাদেশ, ইন্ডিয়া হলে IN, চীন হলে CN, ব্রাজিল BR, আর্জেন্টিনা AR, ঠিক আছে, ইন্দোনেশিয়া ID, এগুলো এক নজর দেখে নিবা। ঠিক আছে, এই যে মোহাম্মদ মীর হোসেন কমেন্ট করেছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি পেরেছো এটা, যে WWW এর পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তোমরা সবাই কমেন্ট করে জানাও, তোমরাও জানো এটা। ওকে, এরপর আছে একটা URL গুরুত্ব। এই URL গুরুত্ব জানার আগে আমাদের অবশ্যই IP অ্যাড্রেসটা একটু জানতে হবে। তারপর আমি বলি একটা ওয়েবসাইটের অদ্বিতীয় নাম হচ্ছে URL। যদি বলি এই ওয়েবসাইটের অদ্বিতীয় নাম, কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিষ্ঠানের যে URL কখনোই মিলবে না। ঠিক আছে, এই বাংলাদেশ নামে তুমি দ্বিতীয় কোনো আর ওয়েবসাইট করতে পারবে না। এরপর দেখবো যে এটা ক্যারেক্টারের সমন্বয় থাকে। ক্যারেক্টার কি আমি তোমাদের একটু শর্টলি বলি, তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা ABCDF এই লেটারগুলোকে বলি, আমরা ইংরেজিতে বলি লেটার, বাট এদেরকে প্রোগ্রামের ভাষা বলা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, আবার বলি যদি যে ABC এগুলোকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল লেটার, বাট এগুলোকে আমাদের প্রোগ্রামের ভাষা বলা হচ্ছে আপার কেস, আর ছোটো হাতেরগুলোকে বলা হচ্ছে লোয়ার কেস। পঞ্চম চ্যাপ্টারে এটা নিয়ে বিশদ আলোচনা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে URL এর আমরা এটা দেখলাম, URL গুরুত্বটা এখান থেকে একটু দেখে নিবা। এরপর IP অ্যাড্রেস। এখন দেখো আমাদের বাসা বাড়িতে সবার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে না, যে 3/4 অমুক তমুক, মানে কিছু একটা লেখা থাকে যে 4 নম্বর রাস্তা, 5 নম্বর গলি, এরকম কিছু থাকে। যেমন ঢাকা 1205, 1204 এরকম থাকতে পারে। এই যে প্রত্যেকটা একটা ইউনিক ঠিকানা থাকে কোনো একটা ওয়েবসাইটের কিংবা কোনো একটা ডিভাইসের, এই ইউনিক ঠিকানা বলা হচ্ছে IP অ্যাড্রেস। ঠিক আছে, এই IP অ্যাড্রেসটা মূলত এরকম করি নাম্বারে লেখা হয়। কিসে লেখা হয়? URL লেখা হয় লেটারে বা ক্যারেক্টারে, আর IP অ্যাড্রেসটা কিসে লেখা হয় বলতো? নাম্বারে লেখা হয়। এবার একটু খেয়াল করো, আমি যদি বলি যে এইটা একটা IP অ্যাড্রেস, এখানে যদি বলি যে প্রত্যেকটার জন্য আমাদের এখানে দেখো প্রত্যেকটার জন্য আমাদের এখানে 8টা করে বিট নেওয়া হয়। যদি বলি যে 86 এর বাইনারি মান কি, ঠিক আছে, আমরা একটা সবাই থার্ড চ্যাপ্টার পড়ার সময় একটা রুলস শিখছিলাম শর্টকাটে, 1 2 4 8 16 32 64, ঠিক আছে, এর বেশি আর প্রয়োজন নাই। দেখো তো 86 মিলাইতে কোনটা প্রয়োজন?
আমি যদি বলি 64 প্রয়োজন, 46 প্রয়োজন, 32 নিলে যোগ করলে বেশি হয়ে যাবে। তো 64 আসলে 80, 80 আর 4 84 আর 2 86। তার মানে এইটার জন্য আমরা 1 নিব, যেটা যেটা প্রয়োজন সেটার জন্য 1 নিব, 1 নিব, 1 নিব, যেটা প্রয়োজন নেই সেটা 0 0 0। তার মানে 86 এর বাইনারি মান হচ্ছে 1 0 1 0 1 1, ঠিক আছে, 0। এবার খেয়াল করতে কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে আমাদের 8টা করে বিট নিতে হবে। এই যে এইটাকে বলা হচ্ছে একটা অক্টেট বলা হচ্ছে। তার মানে এখানে কয়টা অক্টেট আছে বলতো, 1টা 2টা 3টা 4টা অক্টেট আছে। কেন অক্টেট বলা হয়, প্রত্যেকটার মান হচ্ছে আমাদের বাইনারিতে 8 বিট করে নেওয়া হয়, এই জন্য বলা হচ্ছে কি অক্টেট। যদি বলি এখানে অক্টেট আছে কয়টা, 4টা, তাহলে বিট কয়টা আছে, এই যে 8টা 16, 8 8 16 3 8 24 আর 32, তার মানে এটা আছে 32 বিট আছে। এই যে 4টা অক্টেট থাকার কারণে এটার নাম হচ্ছে IPV ভার্সন 4, যার বিট হচ্ছে কয়টা, 32টা। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে IPV ভার্সন 4-এর অক্টেট বিট কয়টা, 4টা বিট কয়টা, 32টা, অক্টেট কয়টা, 4টা। ওকে, তাহলে এটা বুঝে গেছো যে তোমাদের IPV4 কীভাবে এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপরে IPV4, এই যে IPV4 এর আমাদের এই নামগুলো ম্যাক্সিমাম 255 থেকে 0 থেকে 255 হইতে পারে। একটু খেয়াল করো, এখানে 0 থেকে 255, 0 থেকে 255, 0 থেকে 255, 0 থেকে 255, এক সময় কিন্তু আমাদের যে হারে ওয়েবসাইট তৈরি হচ্ছে, একদম মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট, একদিন আমাদের আইপি অ্যাড্রেসগুলো প্রায় শেষের দিকে। এই জন্য কী করলো বিজ্ঞানীরা, আবার কী করলো, যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, ওরা আবার চিন্তা করলো যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস শেষের দিকে, তাহলে আমরা একটা নতুন একটা কিছু তৈরি করি, ঠিক আছে। এই জন্য এরা তৈরি করলো IPv6, IP ভার্সন 6। এটা একটু মনে রাখবো যে IPv ভার্সনের বিট হচ্ছে 128টা, যেখানে এটা শেষ করতে গেলে আমাদের অনেক অনেক বছর লাগবে, ঠিক আছে। এক কথা বলা হচ্ছে এটা শেষ করা ইম্পসিবল প্রায়। ওকে, তাহলে বুঝে গেছে যে আইপি অ্যাড্রেসের 32 বিটের এবং IPv6 কেন তৈরি করা হয়ে গেল, ঠিক আছে। প্রায় IPv4-এ প্রায় 5 বিলিয়ন ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব, ঠিক আছে। তারপর 5 বিলিয়ন যদি ব্যবহার করা সম্ভব, এরপর আরও মিলিয়ন বিলিয়ন যে তৈরি হচ্ছে, তখন আমরা কি করব, আইপি অ্যাড্রেস কোথায় পাবো, তখন আমাদের জন্য IPv6 তৈরি করা হয়েছে। এছাড়া আরেকটা এমসিকিউ আসতে পারে যে আইপি অ্যাড্রেসকে কয়টা ক্লাসে ভাগ করা হয়, কয়টা ক্লাসে, 5টা ক্লাসে। ওকে, এই যে ক্লাস A, ক্লাস B, ক্লাস C, ক্লাস E, এগুলো অনুসারে ভাগ করা যায়। যেহেতু এটা সিলেবাসে তোমাদের আলোচনা নেই, অতএব এটা দরকার নেই। এরপরে আমরা যাই, তোমরা আইপি অ্যাড্রেস এবং IP URL এর মধ্যে পার্থক্যটা পড়বা অবশ্যই। এরপরে আমরা আসি ওয়েবসাইটের গঠন। দেখো, গঠন বৈচিত্র্যের উপর ওয়েবসাইট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক শব্দের অর্থ কী? স্ট্যাটিক তোমরা গুগলে সার্চ দিবা, যে স্ট্যাটিক মানে হচ্ছে নিশ্চল, নিথর, মানে চলে না। তাহলে আমরা কিছু ওয়েবসাইটের যদি বলি, যে সমস্ত ওয়েবসাইট, ঠিক আছে, যে সমস্ত ওয়েবসাইট রান করার সাথে, অর্থাৎ চালু করার সাথে সাথে এর কন্টেন্টের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পূর্বে যে কন্টেন্টগুলো দেওয়া থাকবে ওগুলোই তোমাকে শো করবে, নতুন কোনো কন্টেন্ট অ্যাড হবে না, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডায়নামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, মানে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। আচ্ছা, যদি বলি যে তোমাদের ফেসবুকের কথা চিন্তা করো, ফেসবুকে তুমি 1 সেকেন্ড পরে যদি ঢুকো বা 5 মিনিট পরে ঢুকো, দেখবা যে তোমার পুরা প্রোফাইলের যে ইন্টারফেসটা আছে পুরাই চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন আছে, মানে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তারপর অবশ্যই ফেসবুক এটা কি ডায়নামিক ওয়েবসাইট। এখন দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পড়বা। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট তোমাদের তৈরি করতে হলে মোটামুটি তুমি যদি স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, সেটা হচ্ছে HTML প্লাস CSS। এই দুটো ওয়েবসাইট তৈরি হলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবো মোটামুটি, ঠিক আছে। ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ডেটাবেজের প্রয়োজন হয়, তখন আমাদের PHP সহ বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, ঠিক আছে। PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো প্রয়োজন হবে। ওকে, তাহলে এগুলো এমসিকিউতে আসতে পারে যে স্ট্যাটিক ওয়েবসাইটে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, HTML আর CSS, আর ওই ডায়নামিকে ব্যবহার করা PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করা হয়। ওকে, এখন দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা একটু এক নজর পড়ে নেওয়া, পরীক্ষা আসতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট কী? তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট কি, যার কন্টেন্ট বা উপাদানের পরিবর্তন হয় রান করার সাথে সাথে, হয় না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক। আর যার হয় সেটা হচ্ছে ডায়নামিক।
এছাড়া অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই প্রকার আছে, একটা আছে লোকাল ওয়েবসাইট, একটা আছে রিমোট। আচ্ছা লোকাল কি? যদি একটা প্রতিষ্ঠান তার নিজস্ব কাজের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করে, ঠিক আছে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে লোকাল ওয়েবসাইট। আর রিমোট শব্দ হচ্ছে দূরবর্তী, ঠিক আছে, যেটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সাপোজ ধরো ফেসবুকে আমাদের লেখা, ফেসবুকটাকে আমরা দূর থেকে নিয়ন্ত্রণ করতেছি, আমরা ছবি আপলোড করতেছি, ভিডিও আপলোড করতেছি, পারলে ডিলিট করতেছি, কাউকে কমেন্ট করতে পারতেছি। আচ্ছা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, তার মানে এইগুলো হচ্ছে রিমোট ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, রিমোট, ডাইনামিক ওয়েবসাইট, তারপর হচ্ছে লোকাল ওয়েবসাইট, রিমোট ওয়েবসাইট, এগুলো একটু দেখবা। তোমাদের একটা কাজ দিয়েছিলাম, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। মাই হোসেন বলছে যে কেমন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অবশ্যই সবাই ক্লাসটা করো এবং কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা এরপর আমরা নেক্সটে যাই। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট মূলত 4 প্রকার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে লিনিয়ার বা প্রথমটা হচ্ছে কি লিনিয়ার বা সিরিয়াল বা সিকোয়েন্স, ঠিক আছে। দেখো লিনিয়ার বা সিরিয়াল বা সিকোয়েন্স মানে একই নামে, জাস্ট বিভিন্ন নামে আর কি করা হয়। লিনিয়ার ওয়েবসাইট কোনগুলো? যদি কোনো ওয়েবসাইটের ওয়েব পেজগুলো একটু খেয়াল করো, এটা একটা ওয়েব পেজ, এদিকে একটা ওয়েব পেজ, এদিকে একটা ওয়েব পেজ, ঠিক আছে। এই ওয়েব পেজগুলো একটার সাথে একটা লিনিয়ারই থাকে, মানে সিরিয়ালি থাকে। এই ধরনের ওয়েব পেজকে বলা আছে লিনিয়ার ওয়েব পেজ বা লিনিয়ার ওয়েবসাইট, ঠিক আছে। একদম সিরিয়ালি দেখো আছে। এটাকে যদি বলি যে পেজ 1, এটাকে যদি বলি পেজ 2, এটাকে যদি পেজ 3, দেখো একটার সাথে একটা সিরিয়ালি আছে। তো ইউটিউবের কথা যদি চিন্তা করো, ইউটিউবের গানগুলো দেখবো যে সিরিয়ালি আছে। বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট তাদের প্রোডাক্টগুলো সিরিয়ালি থাকে। এই ধরনের কী বলা আছে বৈশিষ্ট্য সম্পন্ন ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট বা সিকোয়েন্স ওয়েবসাইট। এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি বা শাখা প্রশাখা। যখন একটা ওয়েবসাইটের শাখা প্রশাখা থাকবে, যদি বলি একটা ওয়েবসাইটের এখানে একটা ওয়েবসাইটের মেইন পেজ আছে, এর অন্তর্ভুক্ত আরও কতগুলো পেজ আছে, এর অন্তর্ভুক্ত আরও কতগুলো পেজ আছে, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে কি হায়ারার্কিক্যাল বা ট্রি বা শাখা প্রশাখা ওয়েবসাইট, ঠিক আছে। জাস্ট এরকম করে শাখা প্রশাখা থাকবে। তুমি ফেসবুকের কথা চিন্তা করো, ফেসবুকে যখন তুমি ঢুকবা দেখবা যে ফেসবুকে তুমি যেখানে ক্লিক করতেছো আবার কয়েকটা অপশান আসতেছে, আবার ক্লিক করতেছে আবার অপশান আসতেছে। এই যে এগুলোকে লিনিয়ারি সাজানো, এগুলোকে শাখা প্রশাখা করে সাজানো হয়েছে, অর্থাৎ এটার নাম হচ্ছে হায়ারার্কিক্যাল। উচ্চারণটা অনেক কঠিন, হায়ারার্কিক্যাল, অনেকে উচ্চারণই করতে পারে না, ঠিক আছে, হায়ারার্কিক্যাল। এরপর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। যখন একটা ওয়েবসাইটের সাথে আমার আরেকটা ওয়েবসাইটের বিভিন্ন পেজের আমরা লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। তুমি যদি বলো একটা, ধরো আমি একটা ওয়েবসাইট ঢুকলাম উইকিপিডিয়া দেখবা যে এখানে কতগুলো লেখা আছে, যে ধরো লেখা আছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টের লেখা আছে। এই স্টুডেন্টের আরও অনেক কিছু লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলে স্টুডেন্ট নামে একটা নতুন একটা পেজ ওপেন হবে। অর্থাৎ এই পেজের সাথে এই স্টুডেন্টটা কী করা আছে বলতো, লিঙ্ক করা আছে। যে স্টুডেন্টে ক্লিক করলে নতুন একটা পেজ শো করলো, এই পেজটাতে কী আছে স্টুডেন্টের অনেক কিছু লেখা আছে, স্টুডেন্টের বৈশিষ্ট্য, স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, যাই হোক আছে। ওকে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। এরপর আছে হাইব্রিড বা কম্বিনেশন। হাইব্রিড মানে হচ্ছে সংকর, অর্থাৎ একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন থাকবে। একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও, আমরা এরপর আরও গুরুত্বপূর্ণ টপিক্সে ঢুকবো, ঠিক আছে, যেগুলো আমাদের সৃজনশীল। আমি বলে দিব যে কোনগুলো থেকে সৃজনশীল 100% কমন পাবা। এরপরে দেখো ওয়েবসাইট ডিজাইনের ধারণা দেখে কিছু গুরুত্বপূর্ণ টিপস, ঠিক আছে। এখানে আছে HTML কেস সেন্সিটিভ ভাষা নয়। কেস সেন্সিটিভ ভাষা কি, এটা 5ম চ্যাপ্টারে পড়া। তারপর আমি তোমাদেরকে বলে দিই যেসব ভাষা আমাদের বড় হাতের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারগুলোকে আলাদা করতে পারে, মানে বুঝতে পারে, ঠিক আছে, এই ধরনের ভাষাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ। কিন্তু HTMLটা আমাদের কেস সেন্সিটিভ নয়, মানে এর সেন্স নাই বোঝার, কি বোঝার সেন্স নাই যে কোনটা বড় হাতের আর কোনটা ছোট হাতের, এই জন্য বলা হচ্ছে এটা কেস সেন্সিটিভ ভাষা নয়। তারপর হচ্ছে WW এর ওয়েব তৈরি করেন হচ্ছে টিম বার্নার্স-লি। এটা MCQ জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইট তৈরি করেন কে, টিম বার্নার্স-লি। MCQতে 100% আসার পসিবিলিটি আছে। টিম বার্নার্স-লি কত সালে ধারণা দেয়? 1990 সালে। এরপর আছে HTML এর সবচেয়ে জনপ্রিয় টুলস কি, নোটপ্যাড প্লাস প্লাস। এছাড়া নোটপ্যাড আমাদের যেমন উইন্ডোজের সাথে আমরা ফ্রি পাই, নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে, তারপর অনেকগুলো আছে, ভিজুয়াল বেসিক, এগুলো তো অনেকগুলোতে তোমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবা। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস বলা হয়। CSS এর পূর্ণরূপটা আগে বলছিলাম যে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। এটা পরীক্ষা MCQ আছে। POP কি, পোস্ট অফিস প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এটা পরীক্ষা আসে, ঠিক আছে।
এরপরে আমি তোমাদের বলি যে আমরা যখন কোনো ওয়েবসাইটে সার্চ করি, ঠিক আছে, অর্থাৎ আমরা আছে ক্লায়েন্ট, কার ক্লায়েন্ট? ওই ওয়েবসাইটের ক্লায়েন্ট। আমরা যখন কোনো কিছু সার্চ করব, যখন কোনো কিছু ডেটা পাঠাবো, তখন তাকে বলছে রিকোয়েস্ট। অর্থাৎ আমরা যখন কোনো, ধরো আমি চাচ্ছি যে স্কুল সম্বন্ধে অথবা কলেজ সম্বন্ধে জানতে, ঠিক আছে, অথবা ইউসিসি সম্বন্ধে জানতে চাচ্ছি, এই যে জানতে চাচ্ছি, আমি একজন ক্লায়েন্ট, ওয়েবসাইটকে আমি রিকোয়েস্ট করলাম, কী করলাম, যে রিকোয়েস্ট করলাম যে ইউসিসি সম্পর্কে আমাকে ধারণা দিন, ঠিক আছে। এরপরে কী হবে, যখন আমাদের ওয়েবসাইটটা ইউসিসি সম্পর্কে আমাদের ধারণা দিবে, বলবে যে ইউসিসি যাবতীয় সব কিছু বলে ফেলবে, যেখান থেকে কতজন স্টুডেন্ট চান্স পায়, কোথায় শাখা আছে, কী আছে না আছে, এ টু জেড সব কিছু বলবে, তখন ওরা আমাদেরকে একটা রেসপন্স করলো। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করবো সেটা হচ্ছে রিকোয়েস্ট, আর যখন কোনো ওয়েবসাইট আমাদেরকে দিবে সেটা হচ্ছে কি রেসপন্স। মাঝে মাঝে যেমন ওয়েবসাইটে একটা আছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, বলে যে তোমাদের, যেমন আজকেও আমি তোমাদের বলবো যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে একদম ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করতে পারো, ওকে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিংবা ক্লাসটা তোমরা বুঝতেছো, এগুলো বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবা, ঠিক আছে। যে কারা কারা ক্লাসে আসছো তোমরা একটু বলবা, তোমাদের স্কুল কলেজের নামগুলো একটু বলবা, ওকে। আর এই নোটটা তো আমরা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা লাইন একদম A to Z ভালো করে পড়বা। এখান থেকে আমি তোমাদের বলতেছি 4টা-5টা MCQ আসলে একদম কমন, সিকিউ তো অবশ্যই 100ই কমন পাবা। এরপরে আমরা চলে আসবো হচ্ছে HTML এ। দেখো HTML পুরো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মনে রাখবো যে টেক্সট, ঠিক আছে, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। HTML একটা হচ্ছে ওয়েব পেজ তৈরির ভাষা, যাকে আমরা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলি। আসলে আমরা ওয়েব পেজটা তৈরি করব কিছু হচ্ছে মার্ক আপ, মানে হচ্ছে নির্দেশনা দিয়ে। কিসের নির্দেশনা দিব? টেক্সট দ্বারা নির্দেশনা দিব, তখন তাকে বলা আছে HTML। অর্থাৎ টেক্সট দ্বারা যখন আমরা নির্দেশনা দিয়ে দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, তখন তাকে ওয়েব পেজ তৈরি করব, তখন সেই ভাষা ল্যাঙ্গুয়েজটাকে বলা আছে ওয়েব HTML। অর্থাৎ যদি বলা হয়েছে HTML কি, অবশ্যই তোমরা লিখে দিবা হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি ওয়েব পেজ তৈরির ভাষা, ওকে। এর আবিষ্কার হয়েছে টিম বার্নার্স-লি 1990 সালে, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক ধারণা দেন 1990 সালে, ঠিক আছে। আর বর্তমান ভাষণ হচ্ছে HTML5। এটা একটু মনে রাখবা যে বর্তমান ভাষণ কি HTML5 চলতেছে। একটা HTML এর সিনট্যাক্স অংশ আছে 3টা আছে। সিনট্যাক্স কি? সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম নীতি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি থাকে, এটার একটা নিয়ম নীতি আছে, সিনট্যাক্স বলা হয় যায়। তার মধ্যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে বলি যে ব্র্যাকেট অ্যাঙ্গেলের মাঝে, দেখো এইটাকে আমরা বলি লেস দেন গ্রেটার দেন বলি না, আমরা গ্রেটার দেন লেস দেন বলি। এই লেস দেন গ্রেটার দেনের মাঝে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা লেটার অথবা একটা ওয়ার্ডের হাফ, যাই কিছু লিখি না কেন, তার সাহায্যে যদি আমরা ওয়েব পেজ তৈরির নির্দেশনা দেই, অর্থাৎ ওয়েব পেজ তৈরির একটা নির্দেশনা দেই, তখন তাকে বলা হচ্ছে ট্যাগ বলা হচ্ছে। যদি আমি বলি যেখানে আমি লিখলাম যে বি একটা দিলাম, এটা একটা ট্যাগ, ঠিক আছে। এরপর আমি কিছু লিখলাম যে STUDE স্টুডেন্ট বি ক্লোজ, ওকে। এই যে এইটা একটা ট্যাগ, ঠিক আছে, এটা একটা ট্যাগ। যদি বলি যে ট্যাগের অংশ আছে 2টা, একটা হচ্ছে শুরু অংশ, একটা শেষ অংশ। শুরু অংশ হচ্ছে আমাদের এরকম থাকবে, আর শেষ অংশতে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, স্টার্ট, আর এটাকে বলা হচ্ছে ইন ট্যাগ, এটাকে বলা হচ্ছে ইন ট্যাগ, ঠিক আছে। এরপরে যদি বলি, তোমরা সবাই একটু কমেন্ট করবেন। তারপর হচ্ছে আরেকজন কমেন্ট হচ্ছে কোহলি রয়, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা একটু বলবা যে তোমরা কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে কিনা, তোমরা একটু বলবা, আমি আবার এটাকে ব্যাক করবো, ওকে। আমরা এরপরে আরও মেইন টপিক্সে যাচ্ছি, আরও ভালো ভালো কিছু শিখবো। আজকে আমরা জাস্ট এমনভাবে শিখবো যে MCQ, আমি কিন্তু বলে দিলাম যে কোথায় থেকে MCQ আসবে, ঠিক আছে। ক নাম্বার কীভাবে আসবে, খ নাম্বার কীভাবে আসবে, ওকে। এরপরে সিকিউ কীভাবে, সব A to Z আমরা আলোচনা করব। এরপর হচ্ছে ট্যাগে নিয়ে বললাম যে ট্যাগের অংশ কয়টা থাকে বলো তো? 2টা অংশ, একটা হচ্ছে শুরু অংশ, শেষ অংশ। শেষ অংশে কী থাকবে? ব্যাকস্ল্যাশ থাকবে, ঠিক আছে। এরপর আছে এলিমেন্ট। আমরা যদি শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে যত কিছু তথ্য লিখি, তখন তাকে বলা হচ্ছে এলিমেন্ট বলা হচ্ছে। এখানে আছে স্টুডেন্ট একটা কি এলিমেন্ট হবে এখানে। এরপর আরেকটা জিনিস আছে আমাদের প্রসেস হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি একটা লেখাকে আমি এখানে বোল্ড করতে চাচ্ছি, বোল্ডের পাশাপাশি ধরো আমাদের এখানে একটা এরকম করে লিখতে চাচ্ছি,
একটু খেয়াল করো, আমরা ধরো এটা এটা আছে আমাদের একটা স্ক্রিন, ওকে, এটা ধরো মনিটর স্ক্রিন, লেখা আছে স্টুডেন্ট, এখানে লেখা আছে স্টুডেন্ট, ST, ঠিক আছে, স্টুডেন্ট, ওকে। আর এই লেখাটা আমি একই সাথে কী করবো, বোল্ড করব, অর্থাৎ একটু বোল্ড করে তোমাদেরকে বলবো যে একটু বোল্ড করো, ঠিক আছে, লেখাটাকে একটু বোল্ড করব, প্লাস আছে মাঝখানে নিয়ে আসবো, যেমন স্টুডেন্ট, ST, দেখো লেখাটা একটু বোল্ড হয়েছে আর মাঝখানে চলে আসছে। এই যে একটা লেখাকে একই সাথে আমি বোল্ড করতে চাচ্ছি আর মাঝখানে নিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি বলি, ঠিক আছে, HTML এর ক্ষেত্রে তোমাদের যদি বোল্ডের কথা বলি, সচরাচর আমি লিখলাম এখানে যে বোল্ড, ঠিক আছে, এই যে বোল্ড দিলাম যে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এই যে বোল্ড, ক্লোজ করে দিলাম, লেখাটা কী হলো, বোল্ড হয়ে গেল। কিন্তু মাঝখানে নিয়ে আসার জন্য যে আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে, একা একাই তো মাঝখানে আসবে না, এই যে অতিরিক্ত আমরা কাজ করতে চাচ্ছি, এই অতিরিক্ত কাজটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগের অতিরিক্ত অংশকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে আমরা যদি এই কাজটা করতে চাই, তাহলে আমাদের এর কোডটা কীরকম হবে একটু দেখো। এই যে বি দিয়ে শুরু করব, আমরা কোনো লেখাকে মাঝখানে নিয়ে যাইতে চাইলে, অর্থাৎ অবস্থান তৈরি করতে চাইলে ডানে দিব না বামে দিব, এজন্য আমাদের যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট লাগবে, তার নাম হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন, ঠিক আছে। আমরা কোথায় চাচ্ছি দিতে, মাঝখানে, তাহলে দিব হচ্ছে সেন্টার, ঠিক আছে, সেন্টার। তারপর হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এই যে ক্লোজ করে দিলাম, তাহলে লেখাটা আমাদের কী হবে, বোল্ড হবে আর মাঝখানে চলে যাবে। সবাই ক্লিয়ার হয়েছো? তাহলে এই যে ট্যাগের সাথে আমরা অতিরিক্ত কিছু ইউজ করলাম, এই অতিরিক্তকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে এরপর সমান চিহ্ন, তারপর হচ্ছে ডাবল কোটেশনের মাঝখানে যা লিখলাম, এটাকে হচ্ছে ভ্যালু, এটাকে বলা হচ্ছে কি, ভ্যালু। তাহলে এটা পুরোটা কিন্তু অ্যাট্রিবিউট না, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এটাকে বলা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যেটাকে লাগবে ভ্যালু। অ্যাট্রিবিউট চেঞ্জ হয় না, বাট ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যেমন এই অ্যালাইনের কী কী ভ্যালু আছে, লেফট আছে, রাইট আছে, আবার সেন্টার আছে, ওকে। আবার অনেকেই কমেন্ট আছে সব কিছু ওকে আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাস করতে থাকো, আরও লাইভটা শেয়ার করতে থাকো। আমরা আজকে এমন কিছু শিখবো যেটা দিয়ে তোমরা 25 মার্কস কমন পেয়ে যাবা একদম তোমাদের বোর্ড পরীক্ষায়, সেটা যে কোনো বোর্ডে যে কোনো কোশ্চেন হোক, যতই কঠিন কোশ্চেন হোক তোমরা একদম পারবা, ওকে। তাহলে আমাদের ট্যাগ কি, ব্র্যাকেট অ্যাঙ্গেলের মাঝে আমরা যা কিছু লিখি সেটা লেটার হতে পারে, ওয়ার্ড হতে পারে, এটাকে ট্যাগ বলা হচ্ছে। ট্যাগের মাঝখানে যা কিছু লিখি তাই সেটাকে বলা হচ্ছে কি এলিমেন্ট, ট্যাগের অতিরিক্ত অংশ বলা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। এছাড়া ট্যাগ আছে আমাদের দুই প্রকারের ট্যাগ আছে, একটু আগে বললাম যে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করতেছিলাম। ট্যাগ আছে দুই প্রকার ট্যাগ আছে, ঠিক আছে। যে ট্যাগে শুরু আছে, যেমন আমি যদি বলি বোল্ড, ঠিক আছে, আমরা আরও ট্যাগ নিয়ে আলোচনা করবো একটু পরে। দেখো এটার কিন্তু শেষ আছে, ঠিক আছে। এই যেটাকে শুরু আছে শেষ আছে সেটাকে বলা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। কী ট্যাগ বলা আছে বলতো, কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এরপরে দেখো যে ট্যাগে শুরু নাই কিন্তু শেষ আছে, শুধুমাত্র শেষ আছে বাট শুরু নাই, যেটাকে মাত্র শুরু আছে বাট শেষ নাই, সেই ট্যাগটাকে বলা আছে আমাদের এমটি ট্যাগ। যদি বলি যে আমাদের IMG ইমেজ, এই ট্যাগটার কিন্তু আমাদের যা শুরু আছে, আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এই ট্যাগটা শুরু আছে বাট এই ট্যাগের কিন্তু শেষ নাই, এইটাকে বলা আছে এমটি ট্যাগ। এই ইমেজ যেমন HR, ঠিক আছে, হরিজেন্টালে কাজ করে, মানে কোনো কিছু তুমি মাঝ বরাবর লিখতে চাইলে HR ব্যবহার করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলোকে বলা আছে আবার আছে BR, অর্থাৎ কোনো লাইনকে ব্রেক করতে আমাদের কী করতে হয়, এই ট্যাগগুলো ইউজ করতে হয়। এই তিনটে ট্যাগ মনে রাখবা, এরা হচ্ছে কী ট্যাগ, আমাদের এমটি ট্যাগ, অর্থাৎ এদের শুরু। এছাড়া বাকি যত আমরা ট্যাগ আজকে পড়বো বা তোমাদের আছে সবগুলো আছে কন্টেইনার ট্যাগ, ওকে। তাহলে এমটি ট্যাগ কয়টা, একটা ইমেজ BR HR, ইমেজ BR HR, ওকে। এছাড়া আরও আছে কিন্তু তোমাদের আর কি বইয়ে আলোচনায় নাই, কাজ আমাদের এই পর্যন্ত আছে। ক্লাস কি বুঝতেছো? তোমরা যারা ক্লাসের সাথে জয়েন করছো, ক্লাস বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তাহলে আমি ক্লাসটা নিতে, আমি দ্রুত কথা বলতেছি না আস্তে কথা বলতেছি, তোমাদের কেমন হলে বেটার হয় তোমরা একটু জানাবা, ঠিক আছে। যেহেতু আমাদের একটা ক্লাসে আমরা পুরো ওয়েব ডিজাইনটা শিখবো, প্লাস আমরাও চাচ্ছি যে এটাতে আমরা একদম 25 মার্কস আমরা কমন পাই, তাহলে আমাদের ক্লাসটা একটু দ্রুতই নিতে হবে, ঠিক আছে। যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই আমাকে বলবা যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে তোমাদের। তাহলে আমরা ট্যাগ বুঝলাম, এলিমেন্ট বুঝলাম, অ্যাট্রিবিউট বুঝলাম, ঠিক আছে। এরপরে আমরা কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব।
টেক্সট ফরম্যাটিংটাকে প্রথমটা আছে বোল্ড ট্যাগের কাজ আমি অলরেডি বলে ফেলছি। কোনো লেখাকে বোল্ড করতে বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়। যদি বলি যে বি দিব, আমরা সামনে লিখলাম যে STUDENT স্টুডেন্ট, এই যে বি ক্লোজ। দেখো এই লেখাটা কিন্তু লেখাটা কী হবে, এর আউটপুটটা হবে এরকম। একটু আগে আউটপুটটা দেখাইছি, আমি আরেকবার তোমাদের আউটপুটটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এই লেখাটা কিন্তু ছিল এরকম, হয়ে যাবে এরকম, ঠিক আছে, এরকম। দেখো স্টুডেন্ট একটু বেশি বোল্ড হয়ে গেছে, স্টুডেন্ট, ঠিক আছে। দেখো লেখাটা বোল্ড হবে, অর্থাৎ কোনো লেখাকে বোল্ড করতে এই সামনে বি এবং পিছনে বি শেষ করতে হয়, বোল্ড ট্যাগ দিতে হয়। এরপরে দেখো আমাদের আরেকটা কি আছে, এরপরে আমাদের আরেকটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এরপর কী আছে বলতো, আন্ডারলাইন। কোন লেখাকে আন্ডারলাইন করতে আমাদের কী ইউজ করতে হবে বলতো, আন্ডারলাইন করতে আমাদের এখানে কী ইউজ করতে, ইউ ট্যাগ ইউজ করতে হবে। ওকে, এখানে ইউ ট্যাগ ইউজ করতে হবে। যদি আমাদের এখানে আছে কী ট্যাগ আছে বলতো, এখানে বোল্ডের জায়গায় আমরা জাস্ট খালি এখানে বলে দেই যে ইউ, ঠিক আছে। এখানে কী দিব বলতো, যদি বলি ইউ দিই আর এখানে ইউ ক্লোজ করি, তাহলে এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। অর্থাৎ কোনো লেখার নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে আমাদের ইউ ট্যাগ ইউজ করতে হবে। ইটালিক ফর্মে কোনো কিছু লিখতে হলে, ইটালিক বলতে কি বাঁকানো, তোমরা সবাই জানো যে আমরা এই যে বৈজ্ঞানিক নামগুলো অনেকে পড়ছিলাম না, যে হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম, যে তারপর আছে আরও কী আছে জানি, যে লেবিও রুহিত আছে, তারপর আছে নাজা আছে, পেরিপ্লান্টে আমেরিকানা আছে, আরশোলার, অনেকগুলো আছে। এগুলো তোমরা একটু দেখবা, যারা সায়েন্সে পড়ো তারা মোটামুটি সবাই জানো, ঠিক আছে। এই বৈজ্ঞানিক নামগুলো আমরা এভাবে লিখি। ধর আমি স্টুডেন্ট লেখাটাকে এইভাবে লিখতে চাচ্ছি, আউটপুটে এভাবে নিতে চাচ্ছি স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট। দেখো লেখাটা বাঁকানো হয়েছে না, আমি একটু চেষ্টা করছি বাঁকানো করার জন্য। ওকে, দেখো লেখাটা বাঁকানো হয়েছে। এই কাজটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, এর সামনে হচ্ছে কি দিতে হবে, ইউ দিতে হবে, এবার সামনে কাছে ইউ ক্লোজ করতে হবে। এই যে আই দিব ইটালিক, এই যে আই ক্লোজ করলাম, অর্থাৎ ইটালিক ক্লোজ। ওকে, দেখো কোনো লেখাকে বাঁকাইতে হলে এর আউটপুটটা আমাদের এরকম আসবে, অর্থাৎ আই দিয়ে শুরু করতে হবে, আই দিয়ে শেষ করতে হবে। এরপর বিগ, কোনো লেখাকে সচরাচর বড় করতে, ধরো তুমি একটা লাইন লিখছো, একটা ওয়ার্ডকে তুমি বড় করতে চাচ্ছ, তার সামনে বিগ পরে বিগ দিবা, তাহলে লেখাটা কী হবে, বড় হয়ে যাবে। তারপর আছে আমাদের আছে স্মল আছে, কোনো লেখাকে সচরাচর স্মল করতে স্মলটাকে ব্যবহার করতে হয়। তারপর আছে স্ট্রং আছে, কোনো লেখাকে, এটা মূলত বোল্ডের মতোই কাজ করে, ঠিক আছে। স্ট্রংটাও দেখে নিবা। আমাদের খুব গুরুত্বপূর্ণ ট্যাগ দুটো আছে, একটা আছে সাবস্ক্রিপ্ট, একটা সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট একটা আছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে কি, সাব মানে হচ্ছে নিচে আর সুপ মানে হচ্ছে উপরে। ধর আমি এরকম কেটে লিখলাম, যে তোমাদেরকে যদি একটু বলি আমি, ঠিক আছে। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে খেয়াল করো, ধর আমি লিখলাম যে H2O, ঠিক আছে, H2O। একটু খেয়াল করো তো, এই টুটা উপরে আছে না নিচে আছে, এক ঘর পরে নিচে আছে। কোথায় আছে বলতো, এক ঘর পরে নিচে আছে। জাস্ট এক ঘর পরে কোনো লেখাকে নিচে লিখতে আমাদের সাবস্ক্রিপ্ট, এই যে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয়। কী ট্যাগ ব্যবহার করতে হবে বলতো, সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু দেখি, আমাদের যেহেতু এইচের কোনো কাজ নেই, তাহলে এইচটা আমরা ঠিক রাখলাম, ঠিক আছে, এইচ ঠিক আছে। এরপরে দেখো এক ঘর পরে যেহেতু টু নিয়ে আমরা কাজ করবো, তাহলে টু এর সামনে SUB সাব, তারপর হচ্ছে টু এস, এই সাব SUB সাব ক্লোজ, তারপর হচ্ছে ও। তারপর এর আউটপুট আসবে এরকম, এটা MCQতে আসতে পারে, ঠিক আছে। H2 এর নিচের কোড কোনটি, HTML কোড কোনটি, অর্থাৎ যাকে আমরা নিচে নিয়ে আসবো তাকে আমরা কী করবো, এরকম কাজ, তার সামনে সাব, তারপরে আমরা কী দিব, সাব দিব, ঠিক আছে। এরপরে দেখো একটু খেয়াল করো, এবার আমরা কী করবো, সুপারস্ক্রিপ্ট। যদি বলি যে A প্লাস B অল স্কোয়ার, ঠিক আছে, এটা অনেকে হোল স্কোয়ার বলো, অনেকে অল স্কোয়ার বলো, ঠিক আছে। কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। সব কিছু ক্লাস কি সবাই বুঝতেছো, যারা ক্লাসে আসো তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে। এবার দেখো সুপারস্ক্রিপ্ট, দেখো এই টুটা কিন্তু পরে আছে আবার উপরে আছে, অর্থাৎ এক ঘর পরে উপরে কোনো কিছু লিখতে হলে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটার নাম আছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ সুপ ট্যাগ, ঠিক আছে। এরপর দেখো তাহলে আমরা এটার HTML কোডটা কেমন হবে, যেহেতু A প্লাস B এটার কোনো কাজ নাই, তাহলে A প্লাস B আমরা ঠিক রাখবো। কাকে উপরে তুলবো, টুকে, তাহলে টু এর সামনে SUP সুপ, এরপর হচ্ছে টু SUP
পি সুপ ক্লোজ করে দিলাম। ওকে, এই যে আমাদের কাজ হয়ে গেল সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ হয়ে গেল। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ আছে ডিলিট ট্যাগ। আচ্ছা, ডিলিট বলতে আমরা মুছে ফেলা বুঝি না, কিন্তু না, HTML ভাষায় ডিলিট বলতে মুছে ফেলা না। ধরো এরকম পরীক্ষা একটা আসছে যে দেখছে রেগুলার প্রাইস RP, বললাম যে রেগুলার প্রাইস দেওয়া আছে হচ্ছে তোমার 550 টাকা কোনো কিছুর, ঠিক আছে। দেখবে মাঝখান থেকে এখানে এরকম করে কেটে দেওয়া আছে, ঠিক আছে। আর অফার প্রাইস, ঠিক আছে, অফার প্রাইস হচ্ছে 500 টাকা। মাঝে মাঝে তোমার একটা ট্রিক্স দেখবা যে আগের যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেটা তো আছে, পরে অ্যামাউন্ট একটা দিয়ে দিবে, এটা কিন্তু একবার মুছে দিবে না, জাস্ট কেটে দিবে। এই যে মাঝখান থেকে কোনো কিছু কেটে দিতে হলে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে এই যে ডিলিট ট্যাগ, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটার HTML কোডটা লিখতে চাই তাহলে কেমন হবে, RP আমরা ঠিক রাখবো, RP রেগুলার প্রাইস ঠিক রাখলাম, ইকুয়ালটাও ঠিক রাখলাম। কাকে কাটবো আমরা, 550 টাকা কাটবো, তার মানে যাকে মাঝখান থেকে কেটে দিতে পারি সেটা হচ্ছে ডিলেট, ডিলেট শুরু 550 টাকা, তারপর হচ্ছে ডিলেট, এই যে ক্লোজ। ওকে, অর্থাৎ এই লেখাটা এর আউটপুটে এরকম দেখতে হবে। তাই বুঝে গেছো। এখানে স্ট্রাইক ট্যাগ, আরেকটা ট্যাগ ইউজ করা হয় স্ট্রাইক ট্যাগ, এটা নিয়ে তোমাদের আলোচনা হয়, তারপর জেনে রাখো যে স্ট্রাইক নামে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে মাঝখান থেকে এরকম করে কী করে, কেটে দেওয়ার কাজ করে। তাহলে আমাদের বোল্ড আর একটু দেখি আমরা, বোল্ড মানে আছে বোল্ড করবে, আন্ডারলাইন করবে, ইটালিক ট্যাগ আছে লেখাকে বাঁকাবে, সচরাচর বড় করবে, কি পরিমাণ বড় করবে ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এটা আমরা পরে শিখবো। এরপর স্মল করবে, কোন লেখাকে স্ট্রং মানে আছে বোল্ডের মতো স্ট্রং করবে, সাবস্ক্রিপ্ট মানে উপরে নিয়ে যাবে, সুপার স্ক্রিপ্ট মানে আছে নিচে নিয়ে, সাবস্ক্রিপ্ট মানে নিচে নিয়ে আসবে, সুপার স্ক্রিপ্ট মানে আছে উপরে নিয়ে যাবে, ডিলিট মানে আছে মাঝখান থেকে কেটে দিবে, ঠিক আছে। এরপর আমরা পরে যাই HTML এর গঠন, ঠিক আছে। HTML এর গঠনটা আমরা একটু সবাই দেখি। HTML তো দুইটা অংশ আছে, একটা হেড অংশ, একটা আছে বডি অংশ। তাহলে একটু HTML আমরা শুরু করব, যদি আমরা HTML লেখা শুরু করি সচরাচর, ঠিক আছে, শুরু করবো আমরা HTML ট্যাগ দিয়ে। কী ট্যাগ দিয়ে বলতো, HTML ট্যাগ দিয়ে। এরপর আমরা লিখবো হচ্ছে হেড, কী লিখবো বলতো, এরপরে লিখবো হচ্ছে আমরা হেড, হেড টাইটেল। এরপরে হেডের ভিতরে আমাদের আর যে ট্যাগটা থাকবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলগুলো তো মূলত ধরো আমরা কোনো একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠানের নামটা এক লাইন হইতে পারে, যেমন UCC গ্রুপ একটা নাম, ঠিক আছে, এরকম একটা নাম হইতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের টাইটেলটা দিব হচ্ছে এক লাইনে টাইটেলটা হবে। এরপর আছে টাইটেলটা ক্লোজ করে দিব আমরা, টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ। এরপরে আছে আমরা কী করবো, শুরু করো বডি, অর্থাৎ মেইন যতগুলো কাজ আমরা করব সব কিছু লিখবো হচ্ছে বডিতে। ধরো এখানে লিখবো বডি। দেখো একটু খেয়াল করো, বডিতে আমরা এতক্ষণ থেকে যে ট্যাগগুলো লিখলাম বা যাবতীয় কাজ করলাম সব কিছু মূলত হচ্ছে বডির ভিতরে হবে, ঠিক আছে। আর হেডের ভিতরে কী হবে, টাইটেলের কাজ হবে। এরপর হচ্ছে বডি ক্লোজ করে দিব, বডি ক্লোজ। এরপর হচ্ছে HTML ক্লোজ। এবার দেখো এই পুরাটাকে বলা হচ্ছে আমরা HTML, এইটাকে বলতেছি HTML, ঠিক আছে। এরপরে এই অংশটাকে বলতেছি আমরা কি, হেড পার্ট, আর এই অংশটাকে বলতেছি আমরা, এটা হচ্ছে বডি পার্ট। তাহলে একটা HTML কয়টা পার্ট থাকে বলো তো, একটা হচ্ছে দুইটা পার্ট থাকবে, এই যে পুরোটা HTML, একটা আছে হেড অংশ, হেড পার্ট, এই যে হেড অংশ, আর একটা আছে বডি পার্ট, এই যে বডি অংশ, ঠিক আছে। তোমরা একটু এগুলো লিখে নিবা, আর তোমরা অবশ্যই নোটসগুলো আমাদেরকে শেয়ার করবা, ঠিক আছে। যেহেতু আমরা একটা পুরস্কারের আয়োজন করছি, এই পুরস্কার তোমরা পেয়ে যাবা। এই নোটসগুলো তোমরা যে একটু শেয়ার করো আমাদের গ্রুপে, দেখবো যে কারা নোটস শেয়ার করতেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, যারা নোটস শেয়ার করবে সুন্দর করে, তাদের জন্য আমাদের আকর্ষণীয় সব পুরস্কার আছে। তাহলে এতটুকু সবাই আশা করি তোমরা বুঝতে পারতেছো একটা HTML কয়টা অংশ থাকে। এরপর আমরা পরে যাব, এরপর আমরা কিছু ট্যাগ সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে আছে হেডিং ট্যাগ, ঠিক আছে। হেডিং বলতে ধরো আমরা একটা কোনো প্যারাগ্রাফ লিখছি, তার উপরে একটা হেড দিব, ঠিক আছে। এই যে একটা হেড দিব তার সাইজটা কেমন হবে, হেডটা একটু বোল্ড আকারে হবে, এর সাইজ কেমন হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি, হেড ট্যাগ।
মনে রাখবো যে একটা HTML এর 6 ধরনের হেডিং ট্যাগ ইউজ করা হয়। কয় ধরনের বলতো? একটা HTML এর 6 ধরনের হেডিং ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা, তোমরা কি ক্লাস বুঝতেছো কিনা, একটু দ্রুত হচ্ছে কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? বেশি দ্রুত হলে আমাকে একটু বলবা। আর আমাদের তো মোটামুটি এক ক্লাসে যেহেতু আমরা শেষ করতে চাচ্ছি, এক ক্লাসে শেষ করব, এক ক্লাসে আমরা ফুল মার্কস নিয়ে আসবো। আচ্ছা, কারেন্ট চলে গেছে, যাই হোক সমস্যা নেই, আমরা কন্টিনিউ করব। এরপর দেখো, আমাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বাট বোর্ডটা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। হেডিং ট্যাগ HTML কয় ধরনের হেডিং ট্যাগ আছে বলতো? 6 ধরনের হেডিং ট্যাগ আছে। H1 থেকে শুরু করি H6 পর্যন্ত। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ আছে H6। সবচেয়ে বড় হেডিং ট্যাগ বলো কি H1 এবং সবচেয়ে বড় হেডিং ট্যাগ আছে H6। একটু টাইম লাগবে, 20 মিনিট। আচ্ছা আচ্ছা, লাইট নেই না কোনো? একটা লাইটও জ্বলবে না? না, আচ্ছা আচ্ছা, একটু কারেন্ট চলে গেছে, যেহেতু আমরা ব্যাকআপ আছে, আমরা একটু কাজ করি। সবচেয়ে বড় হেডিংটা আছে H1 এবং সবচেয়ে হেডিংটা আছে H6 পর্যন্ত। H1 বলতে যেমন ICT লেখাটা আছে, ICT লেখাটা একটু বড় আসবে, ICT, ঠিক আছে, একটু বড় আসবে। আর পরেরটা হবে ICTতে একটু ছোট হবে, তারপরটা একটু ছোট হবে, আরও ICT ছোট হবে, ICT হ্যাঁ, কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুবই ভালো খবর, কারেন্ট চলে আসছে। কারেন্ট আসলে প্রবলেম ছিল না, তোমরা দেখতে পাচ্ছিলা। ওকে, তবে ICT লেখাটা ছোট আসবে, 1 2 3 4 5টা আছে একদম, যে 6 নম্বর হেডিংয়ের জন্য ICT লেখাটা একদম ছোট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি জাস্ট বুঝাইলাম যে H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং এবং H6 দ্বারা সবচেয়ে কী হবে বলতো, ছোট হেডিংটা হবে। ওকে, এরপরে আমাদের হেডিং ট্যাগ গেল, 6 ধরনের হেডিং ট্যাগ আছে, এটা মনে রাখবা কয় ধরনের আছে। সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6। এরপরে আমরা আসি ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের কাছে, ফন্ট বলতে আমরা কী বুঝি? আমরা কোনো লেখা লিখি না, এগুলোকে আমরা বলি কি, ধরো আমি একটা লিখলাম যে I am a student, একটা সেন্টেন্স লিখলাম, কিন্তু কম্পিউটার ভাষায় আমরা ফন্ট বলি। ফন্টের কালার চেঞ্জ করি, ফন্টের সাইজ চেঞ্জ করি, ফন্টের ফেসটা চেঞ্জ করি, বাংলায় ফন্টটা বাংলায় লিখছি না কি ইংলিশে আছে এটা দেখি। অর্থাৎ দেখো, একটু খেয়াল করো, এই যে I am a student একটা লেখা লিখছি, ঠিক আছে, I am a student একটা লেখা লিখবো আমরা এখানে, একটু খেয়াল করো এখানে এই যে ফন্ট একটা ট্যাগ, ঠিক আছে, এর অ্যাট্রিবিউট আছে কালার, একটা অ্যাট্রিবিউট আছে, ফন্টে কয়েকটা অ্যাট্রিবিউট আছে, কালার, সাইজ, ফেস, ঠিক আছে। কালার দ্বারা আমরা বুঝাচ্ছি কালার হচ্ছে কোন কালারে আমরা ফন্টটা লিখবো। যখন এখানে দেখো হচ্ছে ফন্ট কালার কী দিছি, রেড দিছি, স্টুডেন্ট লেখাটা কী হয়ে যাবে বলতো, এর আউটপুট হয়ে যাবে মূলত রেড হয়ে যাবে। এর আউটপুট হয়ে যাবে কি, আউটপুটে এরকম রেড হয়ে যাবে, যে এই স্টুডেন্ট লেখাটা এরকম করে আসবে, ঠিক আছে। স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এই দেখো এই লেখাটা এরকম করে স্টুডেন্ট লাল হয়ে যাবে। এখানে যদি তুমি অন্য কালার দাও তাহলে অন্য কালার চলে আসবে। আরেকটা জিনিস মনে রাখবা যে HTML 216টা কালার সাপোর্ট করে। কয়টা কালার সাপোর্ট করে? 216টা কালার সাপোর্ট করে। আবার CSS আবার 400 কালার সাপোর্ট করে, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো এতগুলো তো কালারই নাই, তোমরা চোখের সামনে দেখবে যে কত কালার চারদিকে তোমাদের ঘুরতেছে, ঠিক আছে। আর আমরা জানি মেইন কালার আছে কি RGB, রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের সমন্বয় মূলত 400 কালার তৈরি হয়েছে। এই 3টা কালারের মধ্যে কম্বিনেশন করে HTML প্রায় 216টা কালার সাপোর্ট করে। এরপরে একটা জিনিস মনে রাখবে, কালার বানানটা ঠিক খেয়াল করবে, COLOR কালার, এই বানানটা কখন ইউজ করবো না, COLOUR, এই কালার যদি ইউজ করো তাহলে কালারটা কিন্তু আর কালার হবে না, ডিসকালারই থাকে যাবে। এরপর সাইজ, তুমি যে সাইজ দিবা সেই সাইজে লেখাটা চলে আসবে। ফেস মনে হচ্ছে লেখাটা কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফেস। যেমন এখানে অ্যারাইল দেওয়া আছে, অ্যারাইল মানে একটু লেখাটা বোল্ড হবে, একটু মোটা হবে, ঠিক আছে। এরপরে যদি তুমি বাংলা লিখতে চাও কোনো কিছু, তাহলে তোমাদেরকে একটা ফেস অ্যাট্রিবিউট দিতে হবে, ফেস, কিন্তু এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু ফিক্সড করা, এটা হচ্ছে শোটনি MJ, এই ফেসটা অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ফন্টের কটা কাজ জানলাম বলো তো? 4টা। একটা আছে কালার চেঞ্জ করে, সাইজ করে, ফেস পরিবর্তন করে, একটা আছে বাংলা লেখে।
এরপর দেখো ব্রেক ট্যাগ, কোনো লেখাকে ব্রেক করতে আমরা যে ট্যাগটা ইউজ করবো তাকে বলা হচ্ছে ব্রেক ট্যাগ। ধরো আমি লিখলাম যে এখানে দিলাম যে আই এম ব্রেক ট্যাগ এমটি ট্যাগ, আমরা একটু আগে পড়ে আসছি যে ব্রেক কি ট্যাগ, এমটি ট্যাগ ব্রেক স্টুডেন্ট। এই যে ব্রেক দিলাম এর আউটপুটটা হবে প্রথমে এই পর্যন্ত ও প্রিন্ট করবে আই এম, যখনই দেখবে ব্রেক তার মানে এরপর যা কিছু আছে সবাইকে ও নিচে দিয়ে দিবে, স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট লিখে আসবে। এই যে লাইনটাকে ও একটা লাইনে লিখছিলাম একটা ট্যাগ ইউজ করার জন্য ব্রেক করলো, অর্থাৎ ব্রেক ট্যাগের এই একটা কাজ। আর কি বলছিলাম যে আমাদের 3টে এমটি ট্যাগ আছে, একটা ইমেজ, একটা ব্রেক, আর একটা আছে HR, এটা মনে রাখবা, ঠিক আছে? 3টে এমটি ট্যাগ পরীক্ষায় আসার পসিবিলিটি 100% প্রায়। এরপর আছে মার্কিউ ট্যাগের কাজ কি? ধরো তোমরা যারা টেলিভিশন দেখো যে নিচে দেখবা যে ব্রেকিং নিউজ, একদিক থেকে লেখাগুলো আরেক দিকে যাচ্ছে, ডান দিকে অথবা বাম দিকে যাচ্ছে, এই যে টেক্সটগুলোকে সচল করা হয় এই সচলে কাজ করা হচ্ছে মার্কিউ ট্যাগ। ধরো আমি একটা টেক্সটকে সচল করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? দেখো ধরো আমি এই যে ICT লেখা আছে ICT, এই লেখাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। এর HTML কোডটা এরকম হবে যে মার্কিউ মার্কিউ, কোন দিকে তুমি নিয়ে যাচ্ছ? অবশ্যই এটার জন্য একটা কি দিতে হবে আমাদের বলো তো, একটা আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাহলে কোন দিকে যাবে, সে ডান দিকে যাবে না বাম দিকে না উপরে না নিচে। আমরা দিব সেই অ্যাট্রিবিউট আছে ডিরেকশন, ঠিক আছে? কোন দিকে নিয়ে যাচ্ছে বলো তো, আমরা লেখাটাকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মানে এই ডানে যাচ্ছে মানে রাইটে যাচ্ছে, রাইট, ঠিক আছে? এরপরে দেখো কাকে নিয়ে যাচ্ছি, ICTকে। এই যে টেক্সটটা আমরা এখানে দিব ICT, এটা আছে কোন দিকে যাবে, ডান দিকে যাবে, মার্কিউ ক্লোজ করে দেবো, এই যে মার্কিউ ক্লোজ করে দিলাম। এই ICT লেখাটা এখন কোন দিকে যাবে, ডান দিকে যাবে। যদি রাইটের জায়গায় আমরা এখানে লেফটে দিই তাহলে এদিকে আসবে, আপ দিলে উপরে যাবে, ডাউন দিলে নিচের দিকে আসবে। তাহলে মার্কিউর কাজ বুঝে গেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে কোনো টেক্সটকে সচল করতে কোন ট্যাগ ইউজ করা হয়, মার্কিউ ট্যাগ ইউজ করা হয়, ওকে? এরপর আমাদের ইমেজ ট্যাগ, একটা ধরো আমরা ইমেজ সংযুক্ত করতে চাচ্ছি একটা ওয়েবসাইটে ইমেজ সংযুক্ত করতে চাচ্ছি। ধর একটা ইমেজ আছে, এরকম একটা ইমেজ দিলাম, আমি লিখলাম হচ্ছে ইমেজ দিয়া যে ICT.jpg, একটা ইমেজ, একটা জাস্ট ইমেজিন করার এটা একটা ইমেজ, ঠিক আছে? এই ইমেজটা আমরা কী করবো, একটা ওয়েব পেজে সংযুক্ত করব। এর জন্য যে কোডটা লিখবো সেটা হচ্ছে ইমেজ, ইমেজ, কই থেকে আমরা ইমেজটা নিচ্ছি তার জন্য দেবো SRC, একটা অ্যাট্রিবিউট দেবো SRC, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে নামটা ICT ডট, এই ফরম্যাটটা অবশ্যই মনে রাখবো, ফরম্যাটটা কী বলতো, জেপিজি ফরম্যাটে আমরা লিখবো। দেখো ইমেজ কিন্তু একটা আছে এমটি ট্যাগ, এর কিন্তু আর শেষ ট্যাগ নাই, ঠিক আছে? এই কাজটা করলে একটা ওয়েবসাইটে ইমেজ সংযুক্ত হয়ে যাবে। এরপরে আমাদের মেইন যে পড়া, আমাদের যে HTML এর সিকিউ আসে টেবিল থেকে, সেই টেবিল তৈরিতে আমরা ঢুকতেছি, ঠিক আছে? টেবিল তৈরি করার জন্য দেখো আমাদের যে ট্যাগটা প্রয়োজন আছে সেটা হচ্ছে একটা টেবিল ট্যাগ লাগবে, যেটা মূলত টেবিলের ইন্টারফেসটা তৈরি করবে। কী করবে বলতো, পুরো টেবিলে একটা ইন্টারফেস তৈরি করে নিবে। এরপরে আছে টেবিলের রো তৈরি করবে, TR, তারপরে টেবিলের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো তৈরি করবে, হেডিং আছে, ক্যাপশন আছে। হেডিং বলতে টেবিলে হেডিং তৈরি করবে, ক্যাপশন বলতে তোমরা তো অনেকে ফেসবুকে ছবি দিয়ে একটা ক্যাপশন দিয়ে দাও, ঠিক তেমনই এখানে টেবিলে একটা ক্যাপশন তৈরি করবে। এছাড়া আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট আছে এখানে, একটু খেয়াল করবা, ঠিক আছে? বর্ডার যেটা আছে আমাদের টেবিলে বর্ডারটা তৈরি করবে। আমি যদি বলি যে এইটা একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আঁকাইলাম, ঠিক আছে? এখানে দিলাম যে ABCDEF, এই যে একটা টেবিল তৈরি করলাম, ঠিক আছে? এই টেবিলটার ইন্টারফেস তৈরি করবে হচ্ছে টেবিল ট্যাগ। তারপর টেবিলের যে রো তৈরি আছে, এই দেখো এই রোগুলো তৈরি করে, কয়টা রো আছে, একটা, দুইটা, ঠিক আছে? তারপর তিনটা। এই রো তৈরি করবে হচ্ছে TR। প্রত্যেকটা রোতে কতগুলো ডেটা আছে, তাহলে যদি বলি 1 নম্বর রোতে কয়টা ডেটা আছে, দুইটা, একটা দুইটা আছে, A আর B আছে। এই ডেটাগুলো তৈরি করে মূলত হচ্ছে TD। তারপর TS, এখানে আমরা যখন পূর্ণাঙ্গ টেবিলটা করবো তখন আমরা TS এবং ক্যাপশনের কাজটা দেখে নিব। এরপর আছে কল স্প্যান, রো স্প্যান। কল স্প্যানের কাজ হচ্ছে একাধিক কলামকে একসাথে করে। আমরা যদি বলি যে এইখানে একটু খেয়াল করো, এইখানে মাঝখানে আমরা কী চাচ্ছিলাম যে এইখানে একটু রাখতে চাচ্ছিলাম না, এই দুইটাকে আমরা রোকে একসাথে করব, তখন আমরা করবো হচ্ছে রো স্প্যান ইউজ করবো। আমরা চাচ্ছিলাম যে এই কলামের মাঝখানে কিছু রাখবো না, ঠিক আছে? তখন আমরা কল স্প্যান ইউজ করবো।
তারপরে হাইট আছে, ওয়াইড আছে, আমরা এগুলো একটু পরে দেখব। তার মানে একটা টেবিলে আমাদের মূলত বর্ডার, অ্যাট্রিবিউট লাগবে, রো স্প্যান, কল স্প্যান জানলে হবে। আমরা একটা ফাইনালি একটা টেবিল তৈরি করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে টেবিলটা কত গুরুত্বপূর্ণ। এই দেখো সব একটা টেবিল তৈরি করতেছি, একটু খেয়াল করো যখন এই টেবিলের, ঠিক আছে, একটু খেয়াল করো এই যে নেম, রোল, জিপিএ এগুলো একটু বোল্ড আকার দেওয়া আছে, তার মানে এগুলো টেবিল হেডিং টিএইচ, ঠিক আছে। আবার এই টেবিলের মাঝ বরাবর উপরে যদি কোনো কিছু লেখা থাকে, মনে রাখবা একদম টেবিল এইটা মাঝ বরাবর এই জায়গায় কিছু লেখা থাকে, এটাকে বলা হচ্ছে ক্যাপশন, ঠিক আছে। অথবা এর বাইরে যদি এইদিকে কোনো কিছু লেখা থাকে, ঠিক আছে, এই জায়গায় কিছু লেখা থাকে, এটাকে বলা হচ্ছে হেডিং। যদি বলি যে রেজাল্ট এইচএসসি রেজাল্ট, রেজাল্ট, এই যে দেখো এই সোজা বরাবর যদি কোনো কিছু লেখা থাকে একটু বড় আকারের, এটাকে বলা আছে হেডিং। এই হেডিংগুলো আছে H1 থেকে H6 পর্যন্ত 6 ধরনের হেডিং, ঠিক আছে। তাহলে আমরা এই টেবিলটা এখন আমরা করে ফেলবো। এই টেবিলটা যদি তোমরা শিখতে পারো খুব ভালো করে, পরীক্ষায় একদম যে কোনো টেবিল তোমরা অনায়াসে করতে পারবা। তাহলে একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখবা, ঠিক আছে। মোহাম্মদ পিয়াল কমেন্ট করছে, সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সে বলছে যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ আছে H1 এবং সবচেয়ে ছোটো আছে H6। হ্যাঁ, ভেরি গুড। সবচেয়ে বড় আছে H1 এবং সবচেয়ে ছোটো আছে H6। আচ্ছা, তাহলে টেবিলটা আমরা শুরু করি, ঠিক আছে। মূলত টেবিল শুরু করবো আমরা কী দিয়ে বলো তো? HTML শুরু করলাম, যে HTML, ওকে। এরপর আমরা কী দেবো বলতো? বডি। আমরা সরাসরি বডিতে চলে যাচ্ছি, বডি। এরপর আমরা কী তৈরি করতেছি বলো তো? টেবিল। এখানে দেখো টেবিল, ঠিক আছে, TABL, টেবিল। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের একটা জিনিস কাজ আসছিল, ঠিক আছে। শুরু করবো কী দিয়ে বলো তো? HTML। এরপর হচ্ছে কি বডি। যদিও আমরা এখানে টাইটেলে কোনো কাজ করব না, ঠিক আছে। টাইটেল মূলত কীভাবে কখন ইউজ করা, কোনো একটা প্রতিষ্ঠানের একদম পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করব, সেই প্রতিষ্ঠানের নামটাকে টাইটেল হিসেবে ইউজ করি। যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, এই জন্য টাইটেলটাকে আমরা ইগনোর করতেছি, ওকে। এরপরে দেখো এখানে আমাদের একটা শুরু করবো আমরা। প্রথমে আছে একটা টেবিলে একটা ইন্টারফেস তৈরি করে নেই। দেখো টেবিল, ঠিক আছে। অবশ্যই আমাদের কী দিতে হবে? বর্ডার না দিলে এই লেখাগুলো আমাদের আসবে না, এই যে বর্ডারগুলো আছে এগুলো আসবে না, ঠিক আছে। আমরা অবশ্যই দিব বর্ডার 2 দিলাম, 1 দিতে পারো, 2 দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। যত দিবা তত এই বর্ডারগুলো বাড়বে, মোটা হবে, ঠিক আছে। এরপর আমরা শুরু করবো কী দিয়ে বলতো? প্রথমে খেয়াল করো উপরে আছে ক্যাপশন। অনেকেই ভাবে যে ক্যাপশনটা সম্ভবত আমাদের কোথায় আছে, অনেকে ভাবে যে ক্যাপশনটা টেবিলের বাইরে। একটু খেয়াল করো, এইটা টেবিল বাইরে, কিন্তু না, টেবিল বলতে আছে একটা ইন্টারফেস তৈরি করবে, ঠিক আছে। এইটা তো রো, খেয়াল করো, রো এর বাইরে টেবিলটা, এই যে ক্যাপশনটা কোথায়? রো এর বাইরে, অর্থাৎ রো এর বাইরে আমরা চিন্তা করব, কিন্তু ওটা হচ্ছে টেবিলের একটা অংশ, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো ক্যাপশন। এবার দেখো ক্যাপশনের ভিতরে কী লিখছিলাম বলো তো? রেজাল্ট 2026। কিন্তু তোমরা পরীক্ষা দেবে 2025-এ, নাকি? রেজাল্ট 2026, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপশন ক্লোজ, করে দিলাম। এরপর আমরা তৈরি করব এই রো তৈরি করব, ঠিক আছে। শুরু করলাম রো, TR, এই যে TR রো। একটু খেয়াল করো তো, এই রোতে আমাদের কয়টা ডাটা আছে? একটা ডাটা আছে, কিন্তু ডাটা নাই, এটা কি আছে? হেডিং আছে একটা। তাহলে আমরা ইউজ করবো কি? TH। একটু খেয়াল করো, এই যে রোটাতে যে হেডিংটা আছে, এটা কয়টা কলাম নিয়ে আছে? খেয়াল করো, 1, 2, 3, মানে 3টা কলামকে সে এক জায়গায় করছে, অর্থাৎ স্প্যান করছে। স্প্যান মানে কি? সংযুক্ত করা। আমরা পদ্মা সেতুতে পড়ি না যে স্প্যান কয়টা, ঠিক আছে, কলাম কয়টা, ঠিক আছে। স্প্যান মানে হচ্ছে একটা পিলারের সাথে আরেকটা পিলার সংযুক্ত করে। এখানে স্প্যানটা হচ্ছে একটা কলামকে আরেকটা কলামের সাথে সংযুক্ত করবে। খেয়াল করো, এর 3টা কলামকে যদি আমাদের একসাথে করতেছে, তাহলে হবে কল স্প্যান। কী হবে? কল স্প্যান। কয়টা কলামকে করছে? 3টা, ঠিক আছে। কল স্প্যান। নামটা কী ছিল? HSC রেজাল্ট। আমাদের ডেটাটা ছিল HSC রেজাল্ট, ওকে। তারপরে খেয়াল করতো এই রোতে আর কোনো কাজ আছে? আর কিন্তু কোনো কাজ নাই। তার মানে আমরা এই টিয়ারটা এখানে ক্লোজ করে দিলাম, এই যে TR
ক্লোজ। এরপর দেখো পরে আমরা আরেকটা রোতে যাব, পরের রোতে একটা দুইটা তিনটা হেডিং আছে, তাহলে আবার আমরা টিআর শুরু করব। এই যে টিআর শুরু করলাম, ঠিক আছে। এরপর দেখো প্রথমে হচ্ছে টিএইচ রোল, তারপর হচ্ছে টিএইচ ক্লোজ, ওকে। তারপর আবার টিএইচ, এরপর দেখো আবার টিএইচ, টিএইচ শুরু করলাম। তারপর কী ছিল বলতো, নেম টিএইচ ক্লোজ। এরপর আরেকটা টিএইচ ছিল টেবিল হেডিং, সেটা হচ্ছে জিপিএ টিএইচ ক্লোজ। এরপরে দেখো এই রোতে কিন্তু আর আমাদের কোনো কাজ নাই, অতএব আমরা এই রোটাও ক্লোজ করে দিলাম, এই যে টিআরটা ক্লোজ করে দিলাম, ওকে। টিআরটা ক্লোজ করে দিলাম। এরপর আমরা কোন কাজ করব বলতো, এই কাজটা করব, ঠিক আছে। এবার খেয়াল করো এই রোতে কি কি আছে, ডাটা কোড আছে একটা দুইটা তিনটা, ঠিক আছে। তো আমরা একটু কাজ করি, এখান থেকে লেখা শুরু করে দিই। এখানে এই কাজটা এখানে লিখতেছি, ঠিক আছে। টিআর, তারপর টিডি। এবার কিন্তু আর এগুলোতে হেডিং হবে না, এটা কি হবে, টিডি ডাটা হবে, ঠিক আছে। হেডিং কীভাবে বুঝবা, এখানে বোল্ড আকারে থাকবে। তাহলে টিডি প্রথমে কি আছে বলো তো, 1 আছে, এই যে টিডি ক্লোজ। এরপর আছে টিডি কি আছে, আব্দুল নাম দেওয়া আছে একটা, তোমরা চাইলে তোমাদের নাম এখানে দিতে পারো, টিডি ক্লোজ। এরপরে টিডি কি আছে, একটু খেয়াল করো এই 5টা কী করছে, নিচের কলাম, এই দেখো এই কলাম আর এই কলামকে সে এক জায়গায় করছে, ঠিক আছে। জিপিএ 5.00, এই যে একটা কলাম, এই একটা রো, এই একটা রোটাকে সংযুক্ত আছে, রোকে সংযুক্ত মানে আছে রো স্প্যান। তার মানে এখানে আমাদের একটা জিনিস ইউজ হবে, কি বলতো, এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা আছে রো স্প্যান। তারপরে টিডি রোকে একসাথে করছে রো স্প্যান। কয়টা রোকে একসাথে করছে বলতো, এই যে একটা, এই যে দুইটাকে একসাথে করছে, তাহলে হবে 2 রো স্প্যান 2। তারপরে কী ছিল এখানে 5.00, ঠিক আছে, টিডি ক্লোজ, ওকে। এখানে একটু কারেকশন করে দিচ্ছি তোমাদের, টিডি শুরু করছি, ওকে। তাহলে আমাদের খেয়াল করতো এইটা শেষ হয়ে গেছে, এইটা যেহেতু শেষ হয়ে গেছে এই রোটা, তাহলে আমাদের এই টিআরটা শুরু করছিলাম, এই টিআরটা এখানে শেষ করে দিলাম, এই যে টিআর ক্লোজ। আর বাকি থাকলো আমাদের এইটা, ঠিক আছে, লাস্ট রোতে। একটু খেয়াল করো লাস্ট রোতে কি আছে। আচ্ছা, কোয়েরিরা বলছে বেসিক ট্যাগ 4টি, ঠিক আছে। বেসিক ট্যাগ 4টা কী কী, HTML, হেড, টাইটেল, বডি, ঠিক আছে। HTML, হেড, টাইটেল, বডি। পরীক্ষা যদি আসছে বেসিক ট্যাগ কয়টা, 4টা, ঠিক আছে। HTML, হেড, টাইটেল, বডি, এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের লাস্ট আমরা রোয়ে কাজ করব। এখানে ডাটা আছে কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা শুরু করি টিআর, ওকে। তারপর হচ্ছে টিডি, প্রথম ডাটার নাম ছিল হচ্ছে 2, টিডি ক্লোজ। এরপর টিডি, তারপরে কী ছিল, বাবলু, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে টিডি ক্লোজ। এরপরে দেখো জিপে 5 ছিল, বাট এটার কাজ আমরা অলরেডি করে ফেলছি, যেহেতু করে ফেলছি আর কোনো করার প্রয়োজন নাই। এই যে টিআরটা ক্লোজ করে দিলাম, টিআর ক্লোজ। এরপরে তুমি কি ক্লোজ করবা বলো তো, এরপরে ক্লোজ করবা হচ্ছে এরপরে তুমি ক্লোজ করবা হচ্ছে এই যে টিআর ক্লোজ। তারপরে হবে কি ক্লোজ করবো বলো তো, এরপর হচ্ছে আমরা টেবিল ক্লোজ করব, টেবিল। তারপর হচ্ছে কি বডি, লাস্ট ওয়ান আছে HTML, এই যে ক্লোজ, ঠিক আছে। এই ছিল আমাদের টেবিলটা। তোমরা একটু ভালো করে দেখবা, এইটা ভালো করে পারা মানে এই কোয়ালিটি টেবিল পরীক্ষায় একদম কমন পাওয়া। এর বাইরে যতগুলো কাজ আছে দেখো, ক্যাপশন, হেডিং, টিডি, টিএস সব এখানে আছে। তার মানে এর বাইরের পরীক্ষা আসার পসিবিলিটি একদমই নাই, ঠিক আছে। তোমরা আশা করি টেবিল তৈরি করা শিখে ফেলছো, টেবিল তৈরি করে বুঝে ফেলছো যে কীভাবে টেবিল তৈরি করতে হয়। তারপর আমরা একটু নেক্সটে চলে যাব। এরপর আমরা লিস্টে যাব, ঠিক আছে।
লিস্ট বলতে আমরা কি বুঝি, ধরো আমরা একটা স্টেশনের দোকানে গেলাম, ঠিক আছে, স্টেশনের দোকানে গেলাম, যা কিনতেছি যে পেন, ঠিক আছে, পেন্সিল, তারপর নোটবুক কিনতেছি। এই যে নোটবুক কিনতেছি, এই যে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে একটা লিস্ট তৈরি করলাম, এটাকে লিস্ট বলা হয়। HTML 4 ধরনের লিস্ট আছে: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, ডেফিনেশন লিস্ট। অনেকে বলে যে 3 ধরনের, বাট নেস্টেডকে অনেকে স্কিপ করে, বাট নেস্টেডটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর তোমাদের পরীক্ষায় নেস্টেডটা আসবে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের ট্যাগ লাগবে হচ্ছে ওএল ট্যাগ, আনঅর্ডারের জন্য ইউএল ট্যাগ, ঠিক আছে, আনঅর্ডারের জন্য ইউএল ট্যাগ, নেস্টেডের জন্য ওএল প্লাস ইউএল, এই দুইটা হইলে মোটামুটি হয়ে যায়। এই জন্য অনেকে বলে যে নেস্টেড কোনো লিস্টেই না, বাট এটা খুব গুরুত্বপূর্ণ। ডেফিনেশনের ক্ষেত্রে লাগবে হচ্ছে ডিএল ডেফিনেশন লিস্ট, তারপর হচ্ছে ডিটি ডেফিনেশন টার্ম, আর হচ্ছে ডিডি ডেফিনেশন ডেটা। এগুলো আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা লিস্টগুলো তৈরি করা শিখে ফেলি, কারণ লিস্ট আমাদের পরীক্ষা আসবে। প্রথমে দেখো অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্টে আছে। প্রথমে দেখো অর্ডার কীভাবে বুঝবো, এরকম অর্ডার লিস্ট আছে 1 2 3 4, এই ধরনের লিস্ট থাকলে অর্ডার লিস্ট বলা হয়। শুরু করবো আমরা হচ্ছে শুরু করবো কী দিয়ে বলো তো, অবশ্যই শুরু করবো HTML দ্বারা, HTML, ঠিক আছে। এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে কি লিস্ট, কি লিস্ট, অর্ডার লিস্ট, OL। আমাদের টাইপটা দিতে হবে, কোন টাইপের লিস্ট আমরা তৈরি করতে চাচ্ছি, 1 2 3 4 না 5 6 নাকি ABCD, কী টাইপের আমরা তৈরি করতে চাচ্ছি, এটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে, অবশ্যই। তাহলে যেহেতু আমরা 1 2 দিচ্ছি, এখানে 1 দিব আমরা, ঠিক আছে। তা মানে বুঝে যাবে যে আমরা লিস্টটা তৈরি করতেছি, সেটা আছে 1 2 3 4 5 এরকম হবে। প্রথমে লিস্টের জন্য LI দিব, লিস্ট কী ছিল বলো তো, বুক, ঠিক আছে, এই যে বুক লিস্ট ক্লোজ। এরপর আছে LI, তারপর আছে নোটবুক, তারপর LI ক্লোজ, এই লিস্টটা ক্লোজ। তারপর হচ্ছে এখানে আছে LI, কী ছিল বলো তো, পেন, এই দেখো LI ক্লোজ। এরপর হচ্ছে LI, আবার একটা লিস্ট তৈরি করলাম, সেটা হচ্ছে পেন্সিল, এরপর হচ্ছে LI ক্লোজ। এরপরে আমাদের তো লিস্ট তৈরি করা শেষ, তারপর আমরা কি ক্লোজ করবো, তো ওয়েলটা ক্লোজ করে দিব, অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। এরপর বডি ক্লোজ করে দিব, এই যে বডি ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে HTML ক্লোজ। এইভাবে তোমরা অর্ডার লিস্টটা তৈরি করতে পারো। ওকে, দেখো অর্ডার লিস্ট কিন্তু একদম ইজিলি তৈরি করা যায়। এখানে যদি অর্ডার লিস্টের জায়গায় একটা আনঅর্ডার লিস্ট থাকতো, ঠিক আছে, যদি বলতাম যে এখানে এরকম করে আছে, যে এখানে একটা এরকম করে দেওয়া আছে সার্কেল টাইপের, দেখো তো এখানে কি আনঅর্ডার মানে কি কোনো কিছু কি অর্ডারলি দেওয়া আছে না, এই ধরনের লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এই আনঅর্ডার লিস্ট তৈরি করতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হতো, জাস্ট এখানে আনঅর্ডারের জায়গা ওয়েলটাতে আমাদের, ঠিক আছে, ওয়েলটার জায়গায় আমরা কী দিব, এখানে একটু খেয়াল করো। আচ্ছা, আমরা পরেরটাতে যাচ্ছি, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যাচ্ছি। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এরকম আনঅর্ডার লিস্ট অনেক প্রকার হতে পারে। এরকম সার্কেল থাকতে পারে, তারপরে যদি এটা ভরাট থাকতো, এরকম করে ভরাট থাকতো, ঠিক আছে, তখন তাকে ডিস্ক বলতাম আমরা, ঠিক আছে। আবার স্কোয়ার, তারপর ট্রায়াঙ্গেল থাকতে পারে। যেহেতু আমরা সার্কেল নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এই লিস্টে সার্কেলটা তৈরি করব। শুরু করবো হচ্ছে HTML দ্বারা, এরপর হচ্ছে বডি, তারপর হচ্ছে লিস্ট, LI লিস্ট, প্রথমে আছে বুক। এরপর আমাদের কি দিতে হবে বলতো, এখানে আমাদের টাইপ দিতে হবে। শুরু করতেছি UL আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে টাইপের জায়গায় আমরা কী দেবো বলতো, এবার টাইপটা কিন্তু এরকম করে গোল চিহ্ন দিলে হবে না, বুঝছো, গোল চিহ্ন দিলে হবে না। এখানে আমাদের কী করতে হবে, লিখে দিতে হবে যে আসলে আমরা কোন টাইপে তৈরি করতে চাচ্ছি। আমরা লিখে দিলাম হচ্ছে সার্কেল টাইপ, ঠিক আছে, এই যে সার্কেল। তারপর হচ্ছে লিস্ট, LI লিস্ট, প্রথমটা কী ছিল বলতো, বুক, LI ক্লোজ, তারপর লিস্ট, নোটবুক, এই যে নোটবুক, তারপর হচ্ছে LI ক্লোজ, তারপর লিস্ট, পেন, তারপর হচ্ছে পেন দিলাম, তারপর হচ্ছে পেন ক্লোজ করবো আমরা, ঠিক আছে। দেখো পেন ক্লোজ, এই পেন ক্লোজ। এরপর লাস্ট ওয়ান আছে পেন্সিল, আমাদের লিস্ট।
ঠিক আছে, পেন্সিল, পেন্সিল, এই যে পেন্সিল ক্লোজ করে দিলাম। এরপরে কী ক্লোজ করবো, তো ইউএল ক্লোজ করে দেবো, ইউএল ক্লোজ, ইউএল ক্লোজ, ঠিক আছে। এরপর আমরা কী ক্লোজ করবো বলতো, বডি ক্লোজ করবো, দেন লাস্ট ওয়ান HTML ক্লোজ, ঠিক আছে। এইভাবে মূলত আমরা আনঅর্ডার লিস্টগুলো তৈরি করতে পারি। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা সবাই ভালো বুঝতেছে, কিবরিয়া খান বলতেছে মাশাআল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসগুলো সবাই ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আর আমরা বেশিক্ষণ ক্লাস থাকবো না, অল্প, আমাদের প্রায় শেষের দিকে, ঠিক আছে, একদম প্রায় শেষের দিকে। তো আমরা নেক্সটে আশা করি যে অর্ডার লিস্ট বুঝে গেছো, আনঅর্ডার লিস্ট বুঝে গেছো। এরপর আমরা যাবো হচ্ছে নেস্টেড লিস্টে। খুবই গুরুত্বপূর্ণ লিস্ট হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টের ক্ষেত্রে একটু খেয়াল করুন, ঠিক আছে। নেস্টেড লিস্টে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লিস্ট। দেখো এইটা হচ্ছিল আমাদের মেইন লিস্ট, ঠিক আছে। যদি বলি এইটা ছিল আমাদের মেইন লিস্ট, আর এই যে পেনের ভিতরে যে লিস্টটা তৈরি করা হয়েছে এইটা হচ্ছে নেস্টেড লিস্ট, ঠিক আছে। তা আমরা শুরু করি হচ্ছে HTML, এরপর আছে বডি, তারপর আছে প্রথমে খেয়াল করো মেইন লিস্টে কি অর্ডার লিস্ট না, অর্ডার লিস্ট। তারপর আছে OL, এই যে OL। টাইপটা কী দেওয়া আছে বলো তো, টাইপ কী দেওয়া আছে বলো তো, 1 2 3 আছে, তার মানে আমরা এখানে 1 2 3 4 তুমি যা মন চায় দিতে পারো, আমি 1 দিলাম, ঠিক আছে। এরপর আছে লিস্ট, LI লিস্ট শুরু করলাম আমরা, ঠিক আছে। খেয়াল করো তো প্রথমটা কী আছে, বুক, বুক। এটা পরীক্ষা তোমাদের আসবেই, এই লিস্টটা পরীক্ষা আসবেই, ঠিক আছে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এখন পরীক্ষা আসে না, এখন নেস্টেডে পরীক্ষা আসে। লিস্ট, তারপর আছে কি পেন, পেন। একটু খেয়াল করো পেনের আন্ডারে কিন্তু আরও লিস্ট আছে আমাদের, অতএব এই যে পেনটা এখানে কিন্তু ক্লোজ করা যাবে না আমাদের। আগে আমরা এগুলো তৈরি করবো, দেন আমরা পেনটা ক্লোজ করে দেবো। তাহলে এখানে কোন টাইপের লিস্ট আছে বলো তো, আনঅর্ডার লিস্ট আছে, UL, ঠিক আছে। টাইপটা কী দেওয়া আছে, টাইপটা আছে সার্কেল, সার্কেল টাইপ, ঠিক আছে। এবার দেখো লিস্ট শুরু করলাম আবার, ঠিক আছে। প্রথমটা কি ছিল, রেড, অর্থাৎ রেড। পেনটা আছে কি, রেড পেন, LI ক্লোজ, এটা ক্লোজ করে দেবো। LI হচ্ছে কি, ব্ল্যাক পেন, ব্ল্যাক পেন, LIটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমাদের ব্লু পেন, ঠিক আছে, LIটা ক্লোজ করে দিলাম। এরপরে খেয়াল করো UL কিন্তু ক্লোজ, এই যে ক্লোজ করে দিলাম, UL ক্লোজ করলাম। এই পেনটা কি আমরা ক্লোজ করছিলাম, এখানে করি নেই, যেহেতু আমাদের পেনের আন্ডারে কাজ শেষ, অতএব পেনটা আমরা এখানে ক্লোজ করে দিব। এই যে পেনের লিস্ট আছে, LIটা ক্লোজ করে দিলাম, এই যে LIটা ক্লোজ। লাস্ট ওয়ান আমাদের থাকলো আরেকটা পেন্সিল, অর্থাৎ মেইন লিস্ট, এই যে বুক, পেন, তারপর পেন্সিল, এই দিকে একটু লিখবা, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে পেন্সিল একটু সাইড করে লিখলে একটু দেখতে ভালো লাগে। তোমরা যে এক লাইনে সব কিছু লিখতে চাও তা কোনো প্রবলেম নাই। তারপর আছে এই যে ফাইনালি আমাদের এই লিস্টটা ক্লোজ করবো, OL ক্লোজ। এরপর আছে কী ক্লোজ করবো আমরা, বডি ক্লোজ, দেন আছে HTML ক্লোজ। ওকে, এই ছিল আমাদের আনঅর্ডার নেস্টেড লিস্ট। এরপর আছে আমাদের আরেকটা আছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটা শুরু করবো হচ্ছে আমরা কী দিয়ে বলতো, ডেফিনেশন বলতে কোনো কিছু যদি আমরা ডেফিনেশন লিখতে চাই তাহলে আছে আমাদের ডেফিনেশন লিস্ট করতে হয়। এক্ষেত্রে তুমি যদি ধরো কলেজ সম্বন্ধে অনেক কিছু লিখতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে হবে সেটা হচ্ছে কি ডিসক্রিপশন, আর 1 লাইন 2 লাইন লিখলে ডেফিনেশন, ঠিক আছে। শুরু করবো আমরা হচ্ছে HTML, তারপর হচ্ছে বডি, কি লিস্ট তৈরি করতেছি, ডেফিনেশন লিস্ট, DL। প্রথমে খেয়াল করো এই অংশটাকে বলা আছে, এই যার সম্বন্ধে লিখবো তাকে বলা আছে ডেফিনেশন টার্ম, DT, ডেফিনেশন টার্ম। কী ছিল কলেজ, কলেজ, এই যে DT। এরপর আমরা যা কিছু লিখবো সেগুলো আছে DD, ডেফিনেশন ডাটা, ডেফিনেশন ডাটা, DD। কী লিখছিলাম বলতে, ABC কলেজ, তোমরা তোমাদের কলেজের নাম এখানে দিতে পারো, ঠিক আছে। এরপর আছে DD ক্লোজ। আরেকটা আছে DT, ঠিক আছে, DT, এই যে স্কুল, যার সম্বন্ধে লিখবো সেটা আছে DT, ডেফিনেশন টার্ম, স্কুল, স্কুল, ঠিক আছে। এই DTটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখো যার সম্বন্ধে লিখবো সে ABC স্কুল, সেটা আছে DD, ডেফিনেশন ডাটা বা ডেফিনেশন ডিসক্রিপশন। দিছিলাম কি বলতো, ABC স্কুল, স্কুল, এই যে DD ক্লোজ। ওকে, তাহলে আমাদের ডেফিনেশনের কাজ শেষ। এই যে DLটা আমরা তৈরি করছিলাম, এখানে কিন্তু কোনো টাইপের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই যে DLটা ক্লোজ করলাম। এরপর আছে বডি ক্লোজ, HTML ক্লোজ, বডি, বডি ক্লোজ, HTML ক্লোজ।
ঠিক আছে। এই ছিল আমাদের লিস্টের কাজ। আমরা কী কী শিখলাম বলো তো? ডেফিনেশন লিস্ট শিখলাম, ঠিক আছে, নেস্টেড লিস্ট শিখলাম। তোমাদের মনে রাখবো যে নেস্টেডটা পরীক্ষা বেশি আসবে, ঠিক আছে। এরপর আমাদের হাইপার লিঙ্ক আছে, হাইপার লিঙ্কটা পড়বা যে হাইপার লিঙ্কের জন্য একটা ট্যাগ আছে, ট্যাগটার নাম আছে এ ট্যাগ, ঠিক আছে। হাইপার লিঙ্কের জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম আছে এ ট্যাগ। এ মানে আছে অ্যানকোর, এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষা আসে। এর জন্য একটা অ্যাট্রিবিউট আছে HREF, HREF এর পুনরূপ আছে হাইপার টেক্সট রেফারেন্স, এটা পরীক্ষা আসে। হাইপার লিঙ্কের অ্যাট্রিবিউটটা পরীক্ষা আসে যে সিনট্যাক্সটা কেমন। এ অ্যাট্রিবিউট ইউআরএল, ধর তুমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাও তাহলে www.ওয়েবসাইটে দিলা, আর এখানে আছে টেক্সট দিয়ে দিবা। হাইপার লিঙ্ক দুই প্রকার, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল হাইপার লিঙ্ক কি? একই ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে যখন আমরা সংযোগ তৈরি করবো, ধরো একটা ওয়েবসাইট আছে, বিভিন্ন পেজকে আমরা যদি এক জায়গায় করবো, তখন তার বলছে ইন্টারনাল হাইপার লিঙ্ক। এক্সটার্নালটা কি? যখন ধরো আমরা একাধিক ওয়েবসাইট যেমন গুগল, ফেসবুককে যখন আমরা মার্জ করবো, এক জায়গায় করতে চাচ্ছি, যে গুগলে ক্লিক করলে ফেসবুকে যাবে, ফেসবুকে ক্লিক করলে গুগলে আমরা চলে আসতে পারি, এটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। আমাদের ক্লাস শেষের দিকে আরেকটা আছে ওয়েবসাইট পাবলিশিংয়ের লাস্ট ওয়ান। একটা ওয়েবসাইট পাবলিশ করবো, আমরা ধরো একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখলাম, টেবিল শিখলাম, টেক্সট শিখলাম, অনেক ইমেজ তৈরি করা শিখলাম, মার্কিং শিখলাম, অনেক কিছু শিখলাম। বাট এই যে ওয়েবসাইটটা আমরা যে পাবলিশ করব, তার জন্য আমাদের কী কী প্রয়োজন? প্রথমত তোমাদের একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য 4টা ধাপ আছে, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা আছে একটা ওয়েবসাইট তোমার ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে। এই যে আমরা যা কিছু শিখলাম এগুলোকে বলা হচ্ছে ডিজাইন করা। তারপর হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে নামটা রেজিস্ট্রেশন করতে হবে। যেমন তুমি ধরো একটা ওয়েবসাইটের নাম দিলা, সেই ওয়েবসাইটের নামটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আমাদের। এরপর আছে আমাদের কী করতে হবে? এই যে ব্যান্ডউইথ, হোস্টিং, এগুলো তারপর সার্ভার নির্ধারণ করতে হবে। আমরা ওয়েবসাইটে কোন সার্ভার রাখবো সেটা নির্ধারণ করে দিতে হবে। ব্যান্ডউইথ কি? আমাদের যে ওয়েবসাইটটাতে কেউ প্রবেশ করলে তার স্পিডটা মানে ফ্রিকোয়েন্সিটা কেমন হয়, কত দ্রুত আমাদের ওয়েবসাইটটা লোড হবে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। হোস্টিং বলতে তোমার যে ওয়েবসাইটে যে তথ্যগুলো রাখবা তার যে একটা স্টোরেজ তুমি কিনবা ভার্চুয়াল, এটা খেয়াল রাখতে হবে। লাস্ট ওয়ান আছে প্রচারমুখী করার জন্য তোমাকে সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করতে হবে। যদি তুমি সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত না করো তাহলে ওয়েবসাইটটা কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। এই ছিল আমাদের ওয়েবসাইট ডিজাইন ও HTML এর পুরো চ্যাপ্টার। এর বাইরে পরীক্ষা আসবেই না। এরপর দেখো আমাদের কিছু এমসিকিউ আছে, আমরা একটু এমসিকিউগুলো দেখতে পারি। যেমন ওয়েবসাইটের একক ঠিকানাকে কী বলা আছে? আইপি অ্যাড্রেস, এটা তোমরা ক্লাসে পড়ছো। শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেন কি? অনেকে জানো, তোমরা এটা বলবা যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনটা ব্যবহার করা হয়, তোমাদের এটা কাজ দিলাম। এটার অ্যান্সার কী হবে এটা তোমরা বলবা। এখানে কী আছে বলো তো? সাব আছে, তারপর 3 আছে, কোনটা অ্যান্সার বলবা? এই অ্যান্সারগুলো কমেন্টে সবাই জানাবা, ঠিক আছে। লাস্ট ওয়ান আছে, এখানে আরেকটা আছে IPv6 কত বিটের? 128 বিটের। IPv4 কত বিটের? IPv6 কত বিটের বলো তো? IPv6 হচ্ছে 128 বিটের, IPv4 32 বিটের। ক্রিকেটের লাইভ খেলা দেখা হয়েছে ডাইনামিক ওয়েবসাইটে। তারপরে আইপি অ্যাড্রেসকে মোট কয়টি অক্টেট থাকে? আমি বললাম যে 4টা অক্টেট, এগুলো তোমরা পড়বা। এরপরে লাস্ট ওয়ান তোমাদের একটা সিকিউজ আছে, এই সিকিউটা তোমরা বাসায় সলভ করবা, ঠিক আছে। হাইপার লিঙ্ক কি? ওয়েবসাইট পাবলিশিং গুরুত্বপূর্ণ কেন? উদ্দীপকের আলোকে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। এই দেখো ফার্স্ট পেজ লাস্ট পেজ বলছি, আমি হিন্টস দিয়েছি। ফার্স্ট পেজ লাস্ট পেজ বলতে হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট, ঠিক আছে। আবার উল্লিখিত সমস্যার সমাধানের জন্য কোন পদক্ষেপ নিতে হবে? এই পদক্ষেপ, এই যে দেখো এরা আপডেট করতে পারে না, এই যে আপডেট করতে পারে না, এটা কোন ধরনের ওয়েবসাইট? স্ট্যাটিক ওয়েবসাইট। তার মানে সমস্যা সমাধান করার জন্য কী লাগবে তোমাদের? একটা ডাইনামিক ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। তোমরা এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো এবং তোমরা সবাই কমেন্টে তোমাদের কাজগুলো করে ফেলবা, নোটসটা দিয়ে পাঠাবো, আমরা নোটসটা চেক করবো। সর্বোচ্চ পরিমাণ শেয়ারকারীকে পাওয়া হচ্ছে তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।